নমস্কার এবং নমস্কার। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা আলোচনা করব চাকমা বর্ণমালা এবং লিপি নিয়ে। আমাদের সাথে আছেন লেখক এবং গবেষক শ্রদ্ধেয় শুভ্রজ্যোতি চাকমা। আর উনি এখন কাজ করছেন আমাদের রাঙামাটিতে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কীর্তি। আমরা উনার সম্পর্কে আমি যতদূর জানি, আমি যেহেতু বাইরে আছি সরি, খুব বেশি আমার আইডিয়া বা ঐরকম ধারণা নেই। আমি যতদূর জানতে পেরেছি যে উনি দীর্ঘদিন ধরে এই সাংস্কৃতিক ইনস্টিটিউটের সাথে কাজ করছেন। বিশেষ করে রাঙামাটি, তারপরে হলো বান্দরবনেও মনে হয় ছিলেন। তারপরে হলো এখন পরে হলো খাগড়াছড়িতে, এখন রাঙামাটিতেই আছেন। উনি বিভিন্ন ধরনের যে পত্রিকাগুলা, গবেষণা পত্রিকাগুলা প্রকাশিত হয় সাংস্কৃতিক ইনস্টিটিউট থেকে, ওইগুলা সম্পাদনা করে থাকেন। পাশাপাশি আরেকটা বইও আমি এখানে দেখাচ্ছি, কয়েকটা বইও উনি লিখেছেন। এর মধ্যে হলো চাকমা জাতির আত্মপরিচয় এবং পার্বত্য চট্টগ্রামের নানা প্রসঙ্গ। আর যেসব বই বা যেসব গ্রন্থ বা বিভিন্ন ধরনের পত্রিকা বা গবেষণা জার্নাল অনেক সম্পাদনা করেছেন, এইগুলা এখানে আমি কিছু দেখানোর চেষ্টা করছি। তো উনার সাথে আজকে মূলত আলোচনা করব হলো চাকমা লিপি এবং বর্ণমালার যে উৎপত্তি, ক্রমবিকাশ, তারপরে চাকমা লিপি নিয়ে যে বিভিন্ন ধরনের বিতর্ক যেগুলো আছে, বা এখন গভর্নমেন্ট কি পর্যায়ে কোন লিপিটাকে গ্রহণ করেছে এবং কেন করেছে, বা এখন স্কুলে কিভাবে এটা পড়ানো হচ্ছে। তো ওইসব বিস্তারিত নিয়ে আরকি। তো আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে দাদার কাছে বা শুভজিৎ দাদার কাছে আমি একটু অনুরোধ করছি আপনার নিজের সঙ্গে, যেহেতু আমি খুব সংক্ষিপ্তভাবে বলেছি, আপনি চাকমা ভাষা বা চাকমা বর্ণমালা বা লিপিতে যাওয়ার আগে আপনার নিজের সম্পর্কে ১-২ মিনিট একটু বলবেন, তারপরে আমরা চলে যাব। তো শুভ্রজ্যোতি চাকমা দাদা। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। যারা আমাদের দেখছেন সবাইয়ের প্রতি শুভেচ্ছা রইল। আমার পুরো নাম শুভ্রজ্যোতি চাকমা। আমি বর্তমানে কাজ করছি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙ্গামাটিতে গবেষণা কর্মকর্তা হিসেবে। তার আগে আমি বিভিন্ন বিভাগে চাকরি করেছিলাম এবং সেটি বাদেও আমি ছাত্র জীবন থেকে বিভিন্ন পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলাম। আমি মূলত আমার শিক্ষা জীবন রাঙামাটি পার্বত্য জেলার বাগাইছড়ি নামক উপজেলায়। এখান থেকে আমি খাগড়াছড়ি চলে যাই। খাগড়াছড়ি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে গ্রাজুয়েশন আমার চট্টগ্রামেই হয়। সেখান থেকে সাংবাদিকতা শুরু, এবং সাংবাদিকতার এক পর্যায়ে আমার সরকারি চাকরিতে সুযোগ হয় প্রবেশের। আমি বর্তমানে রাঙামাটিতেই আছি। তো বেসিক্যালি আমি রাঙামাটি ইনস্টিটিউটের গবেষণা এবং প্রকাশনা শাখাটা দেখি, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে প্রমোদ দাও দেখিয়েছেন অনেকগুলো গ্রন্থ সম্পাদনার সাথে আমি সংশ্লিষ্ট আছি। তাছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সেমিনারে প্রবন্ধ পাঠ করার সুযোগ হয়েছে। শুধু তাই নয়, আমি দুবার ইন্ডিয়াতে গিয়েছি সেমিনারে প্রবন্ধ পাঠ করার জন্য। এই আর কি আমার এই ছোট্ট পরিচয়। এভাবে মানে রাঙামাটিতে কাজ করছি। একটা ছোট্ট একটা প্রতিষ্ঠান হলেও আমাদের যে প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, সেটি জাতিগতভাবে যদি আমরা মূল্যায়ন করি, অত্যন্ত একটি বিশেষায়িত প্রতিষ্ঠান, যেটি আমরা শিক্ষা, সংস্কৃতি, সাহিত্যের সাথে কাজ করি সরাসরিভাবে। এবং সবচেয়ে আমার আনন্দের বিষয় হচ্ছে, আমরা যা কাজ করি আমাদের জাতিসত্তার জন্যই করি, এবং সরকার এই প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করেছে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করা। এবং আমি অত্যন্ত গর্বিত এই ধরনের একটি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট থাকার সুযোগ আমার হয়েছে। প্রমোদ দা। ধন্যবাদ দাদা। তো আমরা মূল বর্ণমালা বা লিপি নিয়ে মানে দীর্ঘ আলাপে বা বিস্তারিত আলাপে যাবার আগে
চাকমাদের বা চাকমা জাতিসত্তা বা চাকমা জাতি নিয়ে এবং চাকমা ভাষা নিয়ে একদম সংক্ষিপ্তভাবে, কারণ মূল আলোচনায় ঢোকার আগে জাস্ট একটু সংক্ষিপ্তভাবে আপনার মতো করে আরকি একটু বলবেন কি? ধন্যবাদ। আসলে চাকমারা বাংলাদেশের প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়। আগে হয়তো অন্য ভাষায় উপজাতীয় বলা হতো। এখন সরকারিভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হচ্ছে। এবং বাংলাদেশে যতগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছেন, বসবাস করছেন দীর্ঘদিন ধরে, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের দিক থেকে চাকমারা সংখ্যাগরিষ্ঠ। এবং অনেকেই বলেন যে এটা যদিও প্রত্যক্ষ গবেষণা এখনো হয়নি, চাকমারা শিক্ষা-দীক্ষার ক্ষেত্রে অন্যান্য জাতিগোষ্ঠীর গুলোর চেয়ে এগিয়ে রয়েছে। যাই হোক, চাকমারা আপনি জানেন, চাকমারা নিজেদের মধ্যে তাদের একটা দাবি আছে। সেটি হচ্ছে জাতিগতভাবে চাকমারা শাক্য বংশীয় এবং আ শাক্য বংশের যে বিভিন্ন শাখাগুলো ছিল এবং সেই শাখারই একটি বর্তমান চাকমারা বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চাকমা আইডেন্টিটি নিয়ে বর্তমানে পৃথিবীর বুকে বেঁচে আছে। এবং আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে তাদের বসবাস বেশি। তাছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে চাকমাদের অবস্থান রয়েছে, যাদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ রয়েছে। ভাষাগত, শিক্ষাগত সবকিছু মিলে আরকি, সাহিত্য, সংস্কৃতি মিলে। মূলত চাকমা যেহেতু বাংলাদেশের একটি বৃহত্তর জনগোষ্ঠী, সেদিক থেকে দেশের আমাদের আপামর জনগণের তথা দেশ-বিদেশের যারা আছেন, যারা আমাদের নিয়ে গবেষণা করেন, তাদের একটা বিশেষ কি বলে জিজ্ঞাসু থাকে চাকমাদের সম্পর্কে জানার জন্য। তো আজকে আমরা চেষ্টা করছি যে চাকমাদের ভাষা, বর্ণমালা বা জাতীয়তা বা তাদের আইডেন্টিটি নিয়ে আজকের এই লাইভের মাধ্যমে কিছু হয়তো তুলে ধরার আমরা চেষ্টা করছি। আ তাহলে আমরা মূল আলোচনায় আমরা ঢুকে পড়ি। যে আমাদের যে আজকের যে মূল আলোচনা, চাকমা লিপি এবং চাকমা বর্ণমালা। আমরা যেটা বলি অঝাপাত আমি যতদূর জানি। হ্যাঁ? তো ওইটাতে ঢোকার মানে আপনি কি থেকে শুরু করবেন সেটা আপনি আমি মূলত আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আ এই অঝাপাতের যে বৈশিষ্ট্য, তার যে ক্রমবিকাশ, তা কোন মানে কোন লিপি থেকে আসছে। ঠিক আছে? ওইটা নিয়ে আপনি যদি একদম পুঙ্খানুপুঙ্খভাবে একটু বিশ্লেষণ করেন, যদি সম্ভব হয় আরকি আপনার মানে যদি এই জি। সময়ের মধ্যে যতটুকু পারি। তারপরে হলো আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই লিপির যে চর্চা, আমরা আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক যে চর্চা ওইটা নিয়েও আলাপ করব। তো আমরা ১ম এই জি। এই চাকমা লিপির উৎপত্তি বা ক্রমবিকাশটা বা এবং বৈশিষ্ট্যটা নিয়ে একটু আলাপ করি। আহ আমি একটি কথা সবসময় বলি, পৃথিবীতে আপনি জানেন জাতিসত্তার চেয়ে বর্ণমালার সংখ্যা একেবারেই কম। বোধহয় 50 বা 60 এর মধ্যে। তো এর মধ্যে বর্ণমালা বা প্রাচীন বর্ণমালা গ্রহণ করা বা নিজের ব্যবহারের মধ্যে থাকা একটা সৌভাগ্যের বিষয়। এবং এদিক থেকে চাকমাদের যে নিজস্ব লিপি রয়েছে, সেই লিপির কারণে আমি চাকমাদেরকে ভাগ্যবান মনে করি। কারণ এই লিপিটা অত্যন্ত প্রাচীন। আমি একটু পরে এই প্রাচীনত্বের বিভিন্ন দিকগুলো আপনাদের বলব। আসলে এই ভারতীয় উপমহাদেশে যে সকল বর্ণমালাগুলো রয়েছে বা এখনো চর্চা হয়, ব্যবহার হয়, সেগুলোর মূল আদি উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। এই ব্রাহ্মী লিপি থেকেই আমাদের বাংলা থেকে অন্যান্য বর্ণমালাগুলো সৃষ্টি হয়েছে। এবং আমরা মনে করি এই ব্রাহ্মী বর্ণমালা থেকে চাকমা বর্ণমালাগুলোর উৎপত্তি হয়েছে বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে। আমি আ এখানে বলার চেষ্টা করছি এই কারণে যে, এবং এটি আমার কাছে অত্যন্ত আশ্চর্যজনক মনে হয়েছে। সেই ব্রাহ্মী লিপির আদি যে রূপ, বর্তমানে ভারতীয় উপমহাদেশে যে সকল বর্ণমালাগুলো রয়েছে, সেগুলোতে কোনো সেই রূপগুলো এখনো নেই। অর্থাৎ বিভিন্ন পরিবর্তন হয়ে, সংস্কার হয়ে ব্যবহার হচ্ছে। যদিও আদি উৎস কিন্তু ব্রাহ্মী লিপি। কিন্তু
সৌভাগ্যের বিষয় হচ্ছে চাকমা বর্ণমালাগুলোতে সেই প্রাচীন ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্যগুলো সব বর্ণগুলোতে নেই বলতে এখনো রয়েছে। আপনি স্লাইডে আপনারা দেখছেন যে এখানে গুপ্ত, কুষাণ এবং মৌর্য লিপির যে ব্রাহ্মী লিপির পরে আমাদের এই উপমহাদেশের যে বর্ণমালাগুলো হয়েছে সেগুলোর আমি একটা তুলনামূলক চিত্র দেখানোর চেষ্টা করেছি আমার একটি লেখায়, যেটি আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন। এবং এই যে 13 থেকে 14টার হরপে প্রাচীন ব্রাহ্মী লিপির সরাসরি বৈশিষ্ট্য এখনো আছে। সেদিক থেকে আমরা বলবো এই যে চাকমা লিপির যে আদি বৈশিষ্ট্য এখনো চাকমারা সেগুলো ধরে রেখেছে। যেহেতু প্রাচীন লিপি সংস্কার তো হবে এবং সেই সংস্কারের মধ্য দিয়ে বর্তমান যে চাকমা লিপিগুলো রয়েছে এবং এখানে হয়তো আপনারা অনেক তফাৎ দেখতে পারবেন। এখানে আরেকটা জিনিস বলি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন স্লাইডে যে চাকমা বর্ণগুলোর সাথে এই উপমহাদেশের বিভিন্ন বর্ণমালাগুলোর অনেক সাদৃশ্য রয়েছে, যেমন শান, স্থান, অহম, খামতি, বর্মী। এইগুলোর বর্ণমালাগুলোর 13টা বর্ণমালার মধ্যে সাদৃশ্য রয়েছে এবং এই সাদৃশ্য কিন্তু হওয়ার একটা কারণ, যেহেতু আদি রূপ, আদি উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। আমি জানি না যে তবে আদি ব্রাহ্মী লিপির যে বৈশিষ্ট্য বা তারা যে ধ্বনিগুলো কিভাবে প্রকাশ করে, কিন্তু চাকমাদের একটা বিশেষ, চাকমা হরফগুলোর বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, এটি অন্যান্য বর্ণমালার ক্ষেত্রে নেই। সেটি হচ্ছে চাকমা হরফগুলো, আমি সংখ্যাটা পড়ে বলছি, চাকমা হরফগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবগুলোই আকারান, অর্থাৎ আকার দিতে হয় না। বাংলা বর্ণমালায় আমরা যেমন এক্সট্রা একটা আলাদা একটা আকার ব্যবহার করি, কিন্তু চাকমা হরফগুলোতে আকার ব্যবহার করতে হয় না এবং বিভিন্ন সাইন প্রয়োগ করে এই আকারটা উঠে যায়। তো এখানে আমি হয়তো কথার ফাঁকে ফাঁকে এই চাকমা বর্ণমালার যে বৈশিষ্ট্য এবং রূপান্তর প্রক্রিয়াগুলো হয়তো আপনাদের আমি বলবো। এবং একটা আশ্চর্যের বিষয় হচ্ছে এই চাকমা হরফগুলোর ব্যবহার বর্তমানের চেয়ে আগে বেশি ছিল, এখন হয়তো বেড়েছে। মধ্যবর্তী 100 বছর পূর্বে চাকমা হরফগুলোর ব্যবহার অনেকগুলো ছিল। আপনি 1901 সালে যে সেন্সাস একটি বই আমরা দেখেছি, সেটি হচ্ছে চাকমা জাতি 1909 সালে, যে উনি একটা সেন্সাস দেখিয়েছেন। চাকমা জনসংখ্যা সেই সময় হয়তো লক্ষাধিক ছিল। সেই লক্ষাধিকের মধ্যে চাকমা হরফ জানার সংখ্যা, মানুষের সংখ্যা প্রায় 3000 ছিল। অর্থাৎ পূর্বে চাকমারা চাকমা হরফ দিয়ে তাদের আদান প্রদান করত এবং লিখনির কাজে ব্যবহার করত, কিন্তু শিক্ষা ক্ষেত্রে এটা ছিল না। যদিও বলা হয় যে 1863 সালে যখন পার্বত্য চট্টগ্রামে প্রথম শিক্ষালয় অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করা হয় চন্দরগোনা মিশন, চন্দরগোনা বোর্ডিং স্কুল নামে, সেখানে দুটো ক্লাস ছিল। একটা ক্লাস ছিল চাকমা শ্রেণীর নাম, আর একটা ছিল মগ অর্থাৎ বর্মী। এবং লেখক আমাদের যেটি বলার চেষ্টা করেছে সেটি হচ্ছে সেই চাকমা শ্রেণীতে চাকমা এবং বাংলা পড়ানো হতো, কিন্তু আমরা যখন কালে কালে দেখতে পাই চাকমা হরফের ব্যবহার পরে একেবারেই কমে গেছে এবং ব্রিটিশের পর শেষ পর্যায়ে এসে যখন পাকিস্তান শুরু হলো বা পাকিস্তানের অবধি চাকমা হরফের ব্যবহার একেবারেই কমে গেছে। এটির কারণ হচ্ছে যেহেতু প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না এবং কোনো শিক্ষার কাজে বা যোগাযোগের মাধ্যম হিসাবে
সরকারিভাবে চাকমা হরফের স্বীকৃতি না থাকা এবং বিভিন্ন কাজে ব্যবহার না করা, সরকারি কাজে এবং পাঠ্যপুস্তকে, যার কারণে চাকমা হরফের ব্যবহারটা একেবারে কমে গেছে। তো চাকমার যে হরফের সংখ্যাটা আমি আলোচনার শুরুতে বলেছি, সেটি হচ্ছে চাকমা হরফগুলো প্রাচীন, কিন্তু আপনারা অনেকেই অবাক হবেন, তাহলে এইগুলো কিভাবে মানে রয়ে গেছে, কিভাবে সারভাইভ করেছে চাকমা হরফটা। এটির চাকমা হরফ যারা ধারণ করতেন, যারা ব্যবহার করতেন, আমাদের চাকমাদের মধ্যে দুটো শ্রেণী আছে, দুটো সম্প্রদায় আছে। একটি সম্প্রদায় হচ্ছে চাকমাদের ধর্মীয় পুরোহিত লুরি, এবং তাদের যে প্রাচীন যে চিকিৎসা শাস্ত্র, আল্লিক শাস্ত্র যারা ব্যবহার করতেন বৈদ্য। বৈদ্যরাই এর দুটো শ্রেণী চাকমাদের চাকমা হরফগুলো রক্ষা করেছে, এবং তারা রক্ষা করেছেন বলে আজকে হয়তো চাকমা হরফটা এখনো বেঁচে আছে, এবং প্রতিনিয়ত এর ব্যবহারটা আধুনিক তথ্য প্রযুক্তির যুগেও বেড়ে যাচ্ছে। এই যে কারণ তারা কিভাবে ব্যবহার করতেন, তাহলে লুরিরা ব্যবহার করতেন, তারা তাদের নিজস্ব একটা ধর্মীয় গ্রন্থ ছিল, যেটির নাম আগরতারা। এই আগরতারার বিভিন্ন সূত্রগুলো লুরিরা চাকমা হরফে লিখতেন, এবং আমাদের চাকমা সমাজে যে ঐতিহ্যবাহী চিকিৎসক বৈদ্যগণ, তারাও চাকমা হরফে তাদের তন্ত্র মন্ত্রগুলো লিখতেন, যার কারণে চাকমা হরফটা বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও এখনো বেঁচে আছে। এখানে আমি একটি জিনিস বলে রাখি, চাকমাদের মধ্যবর্তী সময়ে এসে চাকমারা যখন যাযাবর জীবনে অভ্যস্ত হয়, তখন কিন্তু চাকমারা বিভিন্ন তাল পাতা অথবা তুলত কাগজ, বিভিন্ন কাগজে চাকমা হরফগুলো লিখে রাখতেন, এবং স্থায়ী সংরক্ষণের কোনো উদ্যোগ ছিল না চাকমাদের মধ্যে, যার কারণে চাকমা হরফের ব্যবহারের মধ্যে নানা বিকৃতি, ব্যক্তি হিসেবে বিভিন্ন ব্যবহারিক চিহ্ন আমরা লক্ষ্য করি, এখনো করছি। আপনারা এখানে প্রাচীন যে বৈদ্য, এখানে স্লাইডে দেখছেন যে চাকমা বৈদ্যদের লিখিত একটি পান্ডুলিপির মতো চিকিৎসা পদ্ধতির একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন, যেটি আমাদের যেগুলো অনেকগুলো পুস্তক, রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের জাদুঘরে যে পাঠাগার আছে, সেই পাঠাগারে সংরক্ষিত আছে। এবং এখানে যে চাকমা হরফটা এখানে আমি ভুলে গেছি, সেটি হচ্ছে চাকমা হরফ আপনারা হয়তো ক্লিয়ারলি দেখছেন, এখানে কোনো শব্দ এবং বাক্য গঠন নেই। বর্তমানে যেটি শব্দ এবং বাক্য গঠনের পরে চাকমারা দাড়ি, কমা বা প্রশ্নবোধক চিহ্ন, বিভিন্ন চিহ্ন ব্যবহার করছেন, কিন্তু আদিতে শুধু বাক্য শেষে দুটো ডাক দেওয়া হতো, কিন্তু শব্দ গঠনের প্রক্রিয়াটা ছিল না। এটি যখন আমি চাকমা হরফ নিয়ে লিখতে যাই, তখন আমার খেয়াল হয়েছে ক্যাম্বোডিয়ার যে খেমার বর্ণমালাটা আছে, ক্যাম্বোডিয়ার খেমার বর্ণমালাটা যেটির সাথে চাকমাদের আকৃতিগত মিল আছে, তারাও তাদের প্রাচীন লিপিগুলো ব্যবহারের সময় শব্দ গঠন এবং বাক্য গঠনের আমাদের মতোই ছিল। অর্থাৎ আমরা এখানে একটা জিনিস বুঝতে পারি যে এই হরফের ব্যবহারটা আসলে প্রাচীন যেখানে হতো, সেখানে শব্দ গঠন এবং বাক্য গঠনের কোনো নিয়ম বালাই ছিল না, যা বর্তমানে হয়তো আমরা আধুনিক যুগে শিক্ষিত শ্রেণীরাই ব্যবহার করছি, শব্দ এবং বাক্য গঠন। যা হোক, চাকমা বর্ণমালাগুলোর যে ধারক বাহক বৌদ্ধ এবং আমাদের ধর্মীয় গুরু লুরিগণ, তারা কিন্তু শুধুমাত্র নিজেরাই লিখতেন, নিজেদের কাজের জন্য, নিজেদের স্বার্থের জন্য। এটা জনসাধারণের
জন্য উন্মুক্ত ছিল না, যার কারণে অনেকের কাছে আমার যেমন আমি যদি এভাবে বলি যে চাকমা হরফটা আমি যেভাবে লিখছি আরেকজনে হয়তো অন্যভাবে লিখছে ব্যবহারটা, যার কারণে একজনের কি বলে অক্ষর হস্তাক্ষর চেনা আরেকজনের পক্ষে কঠিন হতো। এখন হয়তো সম্ভব যে কম্পিউটারাইজ হয়েছে, টাইপিং এ হয়েছে, এখন সহজেই সবাই পড়তে পারে। তবে অনেকেই বলেন যে আগের যে আকৃতিগত দিক ছিল চাকমা হরফগুলোতে বর্তমানে নেই। এটির কারণ হচ্ছে আগে তো হস্তা হাতেই লেখা হতো, যার কারণে হাতের অক্ষর তো সবার সমান ছিল না। এখন তো মোটামুটি কম্পিউটারাইজ হয়ে একটা আকৃতি, স্থায়ী আকৃতির রূপ পেয়েছে, যার কারণে চাকমা হরফটার আদি যে রূপটা বা বিভিন্ন বইয়ের যে আদির যে বইয়ের সেটির এখন নেই। যার কারণে আমরা মাঝে মাঝে শুনতে পাই আমাদের বর্তমান কম্পিউটারাইজ অক্ষরগুলো যারা প্রাচীন জানে, মানে প্রাচীন প্রবীণ ব্যক্তি, তারা তাদের পক্ষে পড়াটা কঠিন হয়। আবার বর্তমান যুগের যারা চাকমা হরফ জানা রয়েছে, তারাও কিন্তু প্রাচীন পুঁথিগুলো পড়তে তাদের জন্য কষ্ট হয়। এটির কারণ হলো ওই যে লিখন, যেহেতু লিখন ব্যবস্থাটা ছিল না আগে, সব হাতে লেখা হতো। কারণ হাতের অক্ষর তো একদিকে বেঁকে যাবে, একদিকে সোজা হয়। এটার মূলত এটা কারণ। তাহলে এই যে ধারক এবং বাহক গুলো দুটো শ্রেণী করত, তারা অক্ষরটা কিভাবে, অর্থাৎ বর্তমানে আমরা অ্যালফাবেট যে চার্ট আমরা দেখতে পাই বিভিন্ন হরফগুলোর, সেই অক্ষরের অ্যালফাবেট চার্ট আমাদের ছিল না, যার কারণে সাধারণের মাঝে হয়তো এটা পড়ার একটা সুযোগ হয়নি। তবে এখানে এক ভদ্রলোক ব্রিটিশ জার্মান ভাষা পণ্ডিত ডক্টর কিয়ারসন, উনি প্রথম চাকমা হরফগুলো লিখিত রূপে একটা চার্ট আকারে ব্যবহার করেছেন এবং লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া ভলিউম 5 পার্ট 1 321 পৃষ্ঠায় তিনি এই আমাদের চাকমা হরফগুলো নিয়ে আলোচনা করেছেন, ভাষা নিয়ে আলোচনা করেছেন এবং চাকমাদের যে বৈশিষ্ট্য, চাকমা হরফগুলোর যে বৈশিষ্ট্য, সেটির বিষয়ে তিনি মোটামুটি বলার চেষ্টা করেছেন। এটি হচ্ছে চাকমা হরফ প্রথম উনি একটা কি বলে সেটিংস, চাকমা হরফগুলোর সেটিংস তিনি প্রথম প্রকাশ করেছেন। যদিও চাকমা হরফের অনেক প্রাচীন থেকে ব্যবহার করা হতো এবং এখানে বোধহয় একটা স্লাইড আছে যে খ্রিস্টান মিশনারিরা চাকমা হরফ ব্যবহার করে তাদের বাইবেল কি বলে প্রচার করেছিলেন চাকমা হরফে, চাকমা কথায়। যাই হোক, উনি ডক্টর গিয়ারসন করেছেন কি, আমাদের যে হরফের সংখ্যা উনি 33টা করেছেন। 33টা অক্ষর প্রথম প্রকাশ করেন 1903 সালে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া ভলিউম 5 পার্ট 1 এ 321 পৃষ্ঠায়। এবং এখানে আশ্চর্যের বিষয় হলো যে শুধুমাত্র কি বলে, যদিও অন্যান্য বর্ণমালায় স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের আলাদা আলাদা চার্ট আছে, কিন্তু চাকমাদের এটি নেই। চাকমারা একটি মাত্র স্বরবর্ণ ব্যবহার করতেন, সেটি হচ্ছে পিস পুজো আ। যদিও আরো স্বতন্ত্র আরো 3টি স্বরবর্ণ চাকমারা ব্যবহার করতেন, ভিন্ন ভিন্ন জায়গায় আমরা এটা পেয়েছি। এই যে 33টি বর্ণমালা ডক্টর গিয়ারসন প্রকাশ করেছিলেন, সেটির পরবর্তীতে আমরা যখন দেখতে পাই 1959 সালে আমাদের চাকমা জাতির একটা কি বলে বিজ্ঞ ব্যক্তি নোয়ারাম চাকমা, চাকমা প্রথম শিক্ষা নামে একটি বই প্রকাশ করেছেন এবং এই বইটি চাকমা সমাজে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছিল, যার কারণে এই বইয়ের মাধ্যমে অনেকে চাকমা অক্ষর শেখার সুযোগ পেয়েছে। এবং আমরা এটা জানি যে তৎকালীন চাকমা চিফ, অর্থাৎ আমরা যাকে রাজাই হিসেবে জানি, তিনি একটা বাণী দিয়েছেন এবং জেলা শিক্ষা বোর্ড এই বইটিকে কি বলে স্বীকৃতি দিয়েছিল মানে হরফ শেখার কাজের জন্য। যাই হোক, এটি পাকিস্তান পিরিয়ডের সময়। তো
এরপরে 1907 সালে হরকিশোর চাকমা দ্বিতীয় জন চাকমাদের মধ্যে, যিনি চাকমা হরফ প্রকাশ করেছিলেন বই আকারে। কিন্তু তার অক্ষরগুলো এত ক্রিটিক্যাল ছিল, যার কারণে এটি চাকমা সমাজে এত বেশি স্থান লাভ করতে পারেনি। কিন্তু নোয়ারাম চাকমা বাবুর যে বইটা, সেটি চাকমা সমাজে গ্রহণযোগ্যতা পেয়েছিল, এটি আমি বলতে পারি। যাই হোক, আমি বলেছি চাকমাদের যে চাকমা বর্ণমালার গুলোর যে বৈশিষ্ট্য, সেটি আমাদের খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে আকারান্ত, আকার আমরা ব্যবহার করি না, এবং ভিন্ন ভিন্ন সাইন বা চিহ্ন ব্যবহার করে আমরা ইকার, উকার, একার এগুলো ব্যবহার করে আমরা অন্যান্য স্বরধ্বনি গুলো ব্যবহার করি। সুব্রতা, এখানে একটা প্রশ্ন আছে আমাদের থেকে অনেকেই প্রশ্ন বা মন্তব্য করেছেন। এখানে আমি একটা জাস্ট প্রশ্ন দেখাচ্ছি। জি, জনাব হাসিনুল ইসলাম, উনি যেটা প্রশ্ন করেছেন সেটা হলো, আকার যদি না লাগে বা আকার লাগে না, কিন্তু বাংলার মতো অন্যান্য কার কি ব্যবহার করতে হয়? হসন্ত এর ব্যবহার কি আছে? হ্যাঁ, এখানে উনাকে বলি যে যিনি ধন্যবাদ দিই, উনি আমাদের শুনছেন। সেটি হচ্ছে চাকমাদের আকারান্তকে অকারান্তে পরিণত করার জন্য একটা চিহ্ন ব্যবহার করা হয়, যেটি বাংলা র‍্যাপের মতো। অর্থাৎ এই র‍্যাপটা যখন কোনো বর্ণে আমরা ব্যবহার করি, অর্থাৎ বর্ণের উপরে ব্যবহার করি, তখন আকারটা চলে যায়, অটোমেটিক্যালি চলে যায়। অর্থাৎ কা থেকে ক হয়ে যায়। আবার বসন্তের একটা দিক আছে আমাদের, সেটি হচ্ছে অনেকটা হাইপেনের মতো, যেটি অনেকটা ধ্বনিলুপ্ত হয়ে যায়। ক ধ্বনিটা অনেকটা সফট হয়ে যাবে তখন। অর্থাৎ আ বর্ণের ঠিক মাথায় উপরে একটা হসন্তর মতো আ কি বলে একটা চিহ্ন আমরা ব্যবহার করি। ওটা মাইনাস চিহ্নের মতো এটা। তখন ওটাও তখন আকারটা চলে যায়। আবার ইকার যখন আমরা করি, আমাদের একটা নিজস্ব রস্বইকার আছে, দীর্ঘিকার আছে, একার আছে, উকার আছে, ঐকারও আছে। এ ধরনের আরকি। তবে এই যে আমরা আকারান্তটা ব্যবহার করি, যে এটাকে উবর তুইলে বলি, আর যেটা বসন্তের মতো, অর্থাৎ ওইটা হলো জাস্ট মাইনাস চিহ্নের মতো, ওইটাকে বলি আমরা মাইজ্জেপা। এখানে আমাদের মধ্যে যেটি হয়, যে ডিবেটটা হয়, চাকমাদের যে ধ্বনি প্রকাশ করার জন্য যে হরফগুলো আমরা ব্যবহার করি, সেই ধ্বনিগুলোর মধ্যে সব বর্ণে মাইজ্জে ব্যবহার করতে আমরা পারি না। না পারার কারণ হচ্ছে চাকমাদের যে নিজস্ব ধ্বনি আছে, সেই ধ্বনিগুলোকে প্রকাশ করার জন্য যদি আমরা সব বর্ণে মাঝে ব্যবহার করি, তাহলে কিন্তু ওইটা নির্দিষ্ট নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যে এটা থাকে না। এটা উন্মুক্ত হয়ে যায়। তবে আমরা করি কখন? যখন মাঝ্যেটা সকল বর্ণে ব্যবহার করি। আবার আচ্ছা বলি, এটা মাঝ্যেটা আমরা ব্যবহার করি ১২ টি বর্ণ। অর্থাৎ বর্গের ১ম এবং শেষ বর্ণে। কা থেকে মা, আ এই যে মানে বর্ণের বর্গের ১ম বর্ণ এবং শেষ বর্ণ। এভাবে আমরা ১২ টি বর্ণে মাঝ্যে ব্যবহার করি। তবে অন্যান্য বর্ণেও আমরা মাঝ্যে ব্যবহার করতে পারি, যখন সেটি প্রপার নাউন অথবা কমন নাউন হয়, বা এটা ইউনিভার্সাল ওয়ার্ড হয়। তখন আমরা মাঝ্যেটা সব বর্ণে ব্যবহার করতে পারি। আশা করি যিনি প্রশ্নকর্তা, এটা আমাদের হয়তো কিছুটা ধারণা পাবেন আরকি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, পরবর্তী প্রসঙ্গে যাই, বলেন। জি, হ্যাঁ দাদা। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি বৈশিষ্ট্য বা কিটা আমরা জানলাম ক্রমবিকাশটা। কিন্তু আপনার আ কিটি? এখন আমি আরেকটু ডিপে যাই। এই যে বর্ণমালা আপনি বলছেন যে অনেক আগেই, তারপরে হলো বিভিন্ন জনের মাধ্যমে যে কি হয়ে আসা। তো তারপরেও আপনার বাংলা বর্ণমালা দিয়ে তো আপনারা, বা এখন পর্যন্ত আরকি আমরা যতদূর জানি, বেশিরভাগই লিখে থাকেন। এই যে নিজের বর্ণমালা থাকা সত্ত্বেও অ চর্চা না করার পিছনের কারণগুলো, অথবা আপনি যে প্রতিষ্ঠিত না হওয়ার কারণগুলো নিয়েও একটু বলবেন? হ্যাঁ, এটি আসলে
আমি আমার কথার মধ্যে হয়তো বলেছিলাম যে যেহেতু চাকমা হরফটা সরকারি স্বীকৃতি ছিল না বা প্রাতিষ্ঠানিকভাবে শিকড়ের কোনো ব্যবস্থা ছিল না, এখন হয়েছে, এটা আমরা পরে বলছি, পরে আলোচনা হয়তো আসবে। যেহেতু চাকমাদের নিজস্ব বর্ণমালা আছে কিন্তু এটা ব্যবহারের সুযোগটা নাই, হয়তো যারা স্বেচ্ছাভাবে বা নিজের চেষ্টায় শিখেছে তারা হয়তো জানে, কিন্তু এটা যখন আমি একটা জিনিস লিখবো, এটা সর্বজন পাঠ্য যদি আমি করতে চাই তাহলে আমাকে অবশ্যই বাংলা বর্ণমালা ব্যবহার করতে হচ্ছে। তবে একটা জিনিস এখানে আমি বলে রাখি যে আমাদের চাকমা অনেকগুলো ধ্বনি রয়েছে, যে ধ্বনিগুলো বাংলা কিংবা রোমান হরফে প্রকাশ করা যায় না। নিজস্ব কিছু ধ্বনি আছে যেটি আমাদের চাকমা হরফটা অবশ্যই সেখানে প্রয়োগ করতে হবে, নাহলে ধ্বনিটা আসবে। যেমন আমি যদি বলি, আমরা আমরা আমি সবসময় বলি এটা, বাঙালিরা যখন হা বলে আমরা আ বলি, অর্থাৎ হা ধ্বনিকে আমরা বলি, কিন্তু লেখার জন্য তো কোনো বাংলা অক্ষর নেই বা বর্ণমালা নেই, অথবা ইংরেজিতেও প্রকাশ করা যায়। কিভাবে লিখবো আমি? অর্থাৎ হাঁসকে আমরা আজ বলি, মানে হাঁসও বলতে আজ বলি, অর্থাৎ আমাদের একটু মুখটা একটু বড় করতে হবে এই হাটা বলার হ্যাঁ, পরে, মানে কিন্তু এই টা আমি কিভাবে লিখবো? আমি যদি সরিয়া দিয়ে এই ধ্বনিটা প্রকাশ করার চেষ্টা করি, ওইটা তো হয়ে যায়। এখন এখানে আমার চাকমা হরফটা অবশ্যই অর্থাৎ আমরা উপর্ম বলি। উপর্ম নামে আমাদের একটা বর্ণ আছে, যেটি প্যারালাল টু, অনেকেই বলে যে হার মতো, কিন্তু আসলে হা না, এটা আ। আবার আমাদের মধ্যে আপনি এটা হয়তো ভাষার দিক যায় যে চাকমা হরফের মধ্যে চুচিংয়ে হা, অনেকে কা বলে, আসলে কা নাকি চুচিংয়ে হা কিন্তু আমি বাংলা অক্ষরে লিখতে পারবো না। আপনি কিভাবে লিখবেন? এটা তো ক, চাকমা তো কা হয়ে যায়, তাহলে কোন বর্ণ দিয়ে লিখবেন? অবশ্যই আমার চাকমা হরফের যে ধ্বনি, ধ্বনির যে চাকমা হরফের যে বৈশিষ্ট্যটা, ওইটাই প্রয়োগ করতে হবে। হয়তো এই যে আপনি বললেন যে চাকমারা ওই যে সার্বজন বা সর্বজন প্রাপ্তের জন্য হয়তো অনেকেই লিখেছেন বা বিভিন্ন বিভিন্ন চিহ্ন ব্যবহার করে লিখেছেন, বাংলা অক্ষরে চাকমা ভাষাগুলো প্রকাশ করার চেষ্টা করছেন, বিভিন্ন সাহিত্যকর্মী আমরা দেখতে পাই। কিন্তু চাকমা অক্ষরটা যদি আমি সরাসরি ভাবে ভালোভাবে প্রয়োগ না করি, তাহলে আমার চাকমা ধ্বনিটা এখানে আসবে না। আচ্ছা। আ এখন আমি একটু আ আ আপনার লেখা একটা আমি পেয়েছি একটা ব্লগে। তো ওইটাতে আমি জি, শেয়ারও করছি এবং আপনার কিছু আমি জানি না অনেকেই এটা হয়তো পড়েছেন বা নাও পড়ে থাকতে পারেন। আ আপনি আ আপনাকে আমি একটা আপনি আগে আমি পাঠিয়েছিলাম আরকি। যাই হোক। তো জি, ওইখান জি, হ্যাঁ, থেকেই আপনার কিছু বলছিলেন যে চাকমা হরফ নিয়ে কিছু অপ্রিয় বচন বা আ হ্যাঁ, ওইটা আপনি দেখেছেন না? তো জি, হ্যাঁ, ওইটাকে কিছু প্রশ্ন আপনি তুলেছেন। এখন দেখছেন তো, না? জি, হ্যাঁ, 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 তো এইখানে যে আপনার যে আ প্রশ্নগুলা বলি বা আপনি যে আ বিতর্ক বা আপনি যে প্রসঙ্গগুলা তুলে এনেছেন, ওইটার ব্যাপারে যদি আপনি একটু ডিটেইলস এ, যদিও এটা লেখাটা আপনার খুবই ওইভাবে রিসার্চ বা একদম টু দ্য পয়েন্ট কিছু লেখা আছে, বাট নট সো মাচ ইন ডিটেইলস। রিসার্চ তো। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা নিয়ে যদি আপনার যে আ মনের বা আপনার মধ্যে যে ধরনের আ যেটা কাজ করছে। আ আ কি বলে? ওইটার যে আপনি মনে করছেন যে ওইটা আসলে ঠিক না। যে এই যে একেকটা বানানের বা একেকটা কিতে আপনাদের নিজেদের মধ্যে মানে এ এ লেখ বিভিন্ন লেখকদের মধ্যে বা বিভিন্ন ব্যবহারকারীর মধ্যে এই যে সমস্যাটা, ওইটা নিয়ে যদি আপনি একটু ডিটেইলস বলেন বা আমি না পড়লেও মনে হয় চলবে। আপনার যেহেতু মনে আছে ওইখান থেকে কিছু পয়েন্ট ধরে। হ্যাঁ, হ্যাঁ, আমি পয়েন্ট গুলোই বলি। আমার হ্যাঁ। ঠিক আমি কোন পয়েন্ট নিয়ে আলোচনা করেছি এটা ঠিক মনে নেই। হু, হু। বোধহয় এটা ২ বছর বা ১.৫ বছর আগে হবে। যাই হোক, না, আমি এখানে আমি এখানে আমি একটু জাস্ট ধরিয়ে দিই। আপনি দেখেন, আপনি যদি আ পড়তে পারেন অথবা আমি এখানে না বলতে আমি চাচ্ছি সেটা হলো যে অন্যান্য হরফে নাই চাকমা হরফগুলোর নিজস্ব কিছু স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য রয়েছে যেগুলি স্বর্ণাতীত কাল সময় থেকে অনুসরণ করা হচ্ছে। হ্যাঁ?
ওইটা মনে আছে, তাই না? তারপরে জি হলো হ্যাঁ তারপরে ২য় বাকিতে হলো যে যার সুবিধামতো হরফগুলো ব্যবহার করতেন। ব্যক্তি বিশেষের বানানের ভিন্নতা। আজকেও আপনি সেটা বলেছেন। তো এখন এখন এই যে, যে যার মতো এখনো আপনি এই সমস্যাটা আপনি পান আরকি যে একেকজন একেকভাবে কি করা, তারপরে হলো বিভিন্ন উন্নয়ন সংস্থা বা বিভিন্ন ধরনের আমাদের মধ্যে লেখক বা বিভিন্ন ধরনের কি এক্সপার্ট বলি, উনাদের যে বিভিন্ন ওইটা নিয়েই মূলত আপনার কি যেমন ধরেন যে মাইচাপাত নিয়ে আরকি যে নিয়মবিহীন অযৌক্তিক ব্যবহার, নানাবিধ নিয়ম চালু করার প্রবণতা, হরফগুলির আকৃতিগত বৈসাদৃশ্য। প্রচলিত নিয়মের পরিপন্থী মাজ্জাপাত। আপনি কয়েকটা জরুরি বা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন আরকি। যে জি নিয়মবিহীন অযৌক্তিক ব্যবহার। ঠিক আছে? তারপরে হলো জি নানাবিধ নিয়ম চালু করার প্রবণতা। মানে যার মতো করে নিয়ম চালু করার হ্যাঁ হ্যাঁ প্রবণতা। তারপরে হরফগুলোর আকৃতিগত বৈসাদৃশ্য। মানে একেকজন বৈশাখ একেকভাবে ওই আকৃতি বা আমরা যে সাংকেতিক চিহ্ন বা আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি, ওইটাকে একটু বিকৃতি দেওয়া বা ওইটার একটু পরিবর্তন, পরিমার্জন করার একটা কি দেখাচ্ছেন বলতেছেন। প্রচলিত নিয়মের পরিপন্থী মার্জাপাত। হ্যাঁ? মূলত এই ৪ টা বা ৩ টা কিতে যদি আপনি একটু আ মনোনিবেশ করে এই প্রশ্নগুলো তোলার কারণটা কি যদি বলতেন? এখানে আমি প্রসঙ্গ এই ১ম যেটি বলছি সেটি হচ্ছে আ চাকমা হরফের বানান। আমাদের এখনো কিন্তু প্রমিত বানান দিতে আমাদের হয়নি। তবে আমি মনে করি এবং এটি আমি সবসময় বলি, আমাদের প্রমিত বানান রীতি যদি আমরা ঠিক করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই মাইজ্যে পাঠটা ব্যবহার করতে হবে। কিন্তু আমি যখন দেখি এই মাইজ্যে পাঠটা ব্যবহার করা হয় না, যেমন এই যে আমরা সরকারি বইগুলোতে যেগুলো হয়েছে, ৪ টা শ্রেণীর জন্য যে পুস্তক করা হয়েছে পাঠ্য বই, সেখানেও তারা মাইজ্যে পাঠকে উপেক্ষিত করেছে এবং মাইজ্যে পাঠ তারা উন্মুক্ত করে দিয়েছে। সকল বর্ণে সেটি চাকমা নিজস্ব শব্দ হোক, সেটি তারা কিন্তু মানেননি। যার কারণে হয় কি? তখন বানান রীতির মধ্যে যে ভিন্নতা, আমি কি বলে একটা চ নাই দিয়ে আরেকটা চ দিয়ে ব্যবহার করব। এটা কিন্তু তখন হচ্ছে এবং হবে ভবিষ্যতে। এবং এটা বড় ধরনের একটা বানান রীতির ক্ষেত্রে সমস্যা। দ্বিতীয়ত আমাদের চাকমা লেখকদের মধ্যে বা চাকমা হরফ ব্যবহারকারীদের মধ্যে একটা প্রবণতা আমি লক্ষ্য করি। সেটি হচ্ছে অর্থভেদে তারা বানানটা ধ্বনি এক, একটি শব্দের ধ্বনি যদি পুরোটাই এক হয়ে যায়, অর্থভেদে কিন্তু তারা ওই ধ্বনির যে শব্দের বানানটা ভিন্ন প্রক্রিয়ায় করতে চান। যেটি অন্যান্য ভাষায় আমরা বা বানান রীতিতে দেখি না। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, গাছ থেকে লাফিয়ে পড়ো, বইতে পড়ো। লাফিয়ে পড়া এবং পড়ার মধ্যে পাঠ করার মধ্যে কিন্তু তফাৎ আছে। কিন্তু বাংলাতে আমরা একটা পড়ই একটি বানানই দেখতে পাই। কিন্তু আমার চাকমা সম্প্রদায় করছে কি বা যারা চাকমা হরফটা ব্যবহার করছে, তারা অর্থ যখন ভিন্ন, তখন তারা ভিন্ন বানান ব্যবহার করছে। এটি কিন্তু আমি এইজন্য বললাম যে আপনি যে পয়েন্ট গুলো বলছেন যে বানান রীতির ক্ষেত্রে যার ইচ্ছামত ব্যবহার করা হচ্ছে। তবে এখানে একটা দিক আমি একটা দিক একটু বোধহয় বললে ভালো হবে। যেহেতু অনেকেই চাকমা হরফের যে আদি যারা ব্যবহারকারী বৌদ্ধ এবং নুড়িগণ, তাদের মধ্যে ধ্বনির কোনো জ্ঞান ছিল না। তারা শব্দকে লিখেছেন তাদের মতো করে বানানটা। কিন্তু পড়ার সময় কিন্তু ঠিকই করে বলেন। যেমন আমরা ইভা নামে কোনো শব্দ ব্যবহার করি না। যেমন আমরা বলি ইবে বা ইভা, ইফা। কিন্তু বৌদ্ধরা যখন এই শব্দটাকে পড়েন, ইবে বলেন। কিন্তু লিখেন ইপা। এই যে আ এবং তাদের যে প্রাচীনত্ব বা প্রাচীন যে বা ১০০-২০০ বছরের যে আ উদাহরণ, এই উদাহরণ অনেকেই টানেন। অর্থাৎ প্রাচীন যে বানানটা বৈদ্যগণ অনেকে হয়তো চেষ্টা করেছেন তাদের মতো করে লিখতে। সেই বানানের যে ইয়েটা আ কি বলে নিয়ম ঠিক না। ওই যে আ ১০০ বছর আগে যিনি লিখেছেন যে বানানটা এখনো হয়তো ভুল বা ধ্বনিগত কোনো সাদৃশ্য নাই।
ধ্বনির সাথে মিলে না বানানে, কিন্তু সেটি এখন ওই অনেকের মধ্যে এই প্রবণতাটা আমি দেখতে পাই, যার কারণে এই লেখার মধ্যে আমি কিছু দিক হয়তো তুলে আনার চেষ্টা করেছি। তবে এখানে ওই যে বললাম যে ব্যক্তি বিশেষে আমি অবাক হই কি জানেন, আবার চাকমা হরফ শেখার জন্য যতগুলো বই, ছোট ছোট বই বের করা হয়েছে, মানে অর্থাৎ বাংলা হরফ শেখার জন্য বোধহয় এতগুলো বই নেই। আমি 20 থেকে 30টা বই পেয়েছি, ছোট ছোট আকারের কি বলে পুস্তিকা বা ছোট সাইজের বই। আমার কাছে হয়তো আছে অনেকগুলো, আমি বের করিনি। বাংলা হরফ শেখার জন্য আমরা আমাদের সবার কাছে গ্রহণযোগ্য ছিল বাল্য শিক্ষা নামে একটা বই। ওখান থেকে এই অক্ষরগুলো আমরা শিখেছি, এবং যারা এখনো শিখছে হয়তো আধুনিক পর্যায়ে এসে হয়তো বড় আকার করেছে কিছু, কিন্তু চাকমা অক্ষর শেখার জন্য এতগুলো বই, অর্থাৎ এখানে আমরা একটা প্রবণতা লক্ষ্য, অর্থাৎ ব্যক্তির যে পাণ্ডিত্যকে তুলে ধরার একটা প্রবণতা আমরা দেখতে পাই, কিন্তু এক এক বইয়ের এক এক বৈশিষ্ট্য কারণে কিন্তু আমাদের যে চাকমা হরফের যে ব্যবহারটা প্রতিনিয়ত আমরা এভাবে কিন্তু, অর্থাৎ কি বলে বিতর্কে বিতর্কের দিকে ধাবিত করছে, যার কারণে তবে এখানে একটা একটা কি বলে ভালো একটা সুযোগ হয়েছে, যেহেতু বর্তমানে সরকারিভাবে বই হয়েছে, তাদের সেখানে একটা প্যানেল কাজ করেছে বা করছে এখনো। এখানে তারা হয়তো নীতিগতভাবে যে সিদ্ধান্তটা নিয়েছে, সেখানে একই বানান বা এক হয়তো থাকবে, সব বইয়ে একই বানান থাকবে, যার কারণে অন্যরা চাকমা হরফ চর্চা করছে, তারা হয়তো সেটি ধাপে ধাপে অনুসরণ করবে, এটি আমার ধারণা। যাই হোক, হ্যাঁ, না ওইটা ওইটা সব ভাষা বা সব বর্ণমালার ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে আমাদের মণিপুরীদের মধ্যেও হয়েছে যে ভাষাগুলা বিকাশমান বা আমরা যেটা বলি যে একদম স্ট্যান্ডার্ডাইজ যেটা বলি, ওটা নিয়ে আমরা অনেক আলাপ করেছি। গত আমরা যখন ১ মাসব্যাপী যে আমরা যে আলোচনা করেছিলাম বাংলাদেশের বিভিন্ন আদিবাসীদের আ সাহিত্য এবং কি নিয়ে শিল্প সংস্কৃতি নিয়ে যে আলাপ করেছি, ওইখানেও তিয়াশা চাকমাও ওইটা প্রসঙ্গটা উঠিয়েছেন বা আমরাও জানি যে এটা নিয়ে অনেক বিতর্ক হবে। ১ম দিকে কিন্তু আমার মনে হয় যে চর্চাটা যে হচ্ছে ওইটা একটা ভালো দিক। এটা আগামীতে ভালো দিক, হয়তো ভালো দিক। হ্যাঁ, ওইটা আগামীতে কি হবে। তো আমরা আছি এখন ওই কিতে বাংলাদেশের প্রেক্ষাপটে বা আপনি জি। বলছিলেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্ন, ভিন্ন হতে পারে। তো বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু আগে ধরে নেই বা আমরা একটু আগে চিনে নেই যে বাংলাদেশে কি, কি হচ্ছে। আপনি আগে বলার সময় কিছু বলেছেন যে মানে সরকারি মানে টেক্সট বুক বোর্ড আমরা যেটা বলি যে প্রাথমিক এবং প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে কিছুটা করা হয়েছে। তো ওইটা এবং আপনাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যে সাংস্কৃতিক যে ইনস্টিটিউট ওইখান থেকেও কি করা হচ্ছে ওইটা নিয়ে যদি আপনি কিভাবে ওইটার যাত্রাটা শুরু হল? আপনার এই যে সাংস্কৃতিক ইনস্টিটিউট থেকে এবং গভর্নমেন্টের ওইটা এবং কিভাবে ওটাকে ফাইনালাইজ করা? আপনি যে বলছেন যে বিভিন্ন ধরনের আমাদের নিজেদের মধ্যে এক্সপার্টদের মধ্যেও যে বিতর্ক আছে এবং কোনটাকে আপনারা নিয়ে নিচ্ছেন বা গভর্নমেন্ট কোনটাকে নিচ্ছে বা এটার মধ্যে কোনো তফাৎ আছে কিনা? বা ওইটা আপনার মাঠ লেভেলে আমরা যেটা স্কুল পর্যায়ে বা শিক্ষণ এবং শিক্ষা পর্যায়ে যখন ওইখানে গিয়ে কি ধরনের সমস্যা হচ্ছে ওইটা নিয়ে আমরা বলি যে আমরা ব্যবহারিক কীতে আমরা কি ধরনের ব্যবহারিক সমস্যা হচ্ছে ওইটা নিয়ে আমরা এখানে একটা আমি ডিসকাস করি। আমি আমি এই ফাঁকে বা আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটা জিনিস বলি যে আমার আমার আপনার কাছে বোধহয় এই বইটি আছে, সরকারিভাবে যে বইটা হ্যাঁ, হ্যাঁ, আছে, আছে। এখানে লাল অক্ষরের যে অক্ষরটা আছে এটা হলো ম। ওই যে আমি বলেছিলাম একটা র‍্যাপের মতো একটা মা থেকে ম হয়েছে। হুম, হুম, কিন্তু যারা লেখক প্যানেল এই যে আপনি এখানে আমি তাহলে আমার এটা বন্ধ করি। হুম, হুম, এখানে মা থেকে ম করা হয়েছে। কিন্তু মর পরে দেখেন মাথার পাশে একটা কমা দেওয়া হয়েছে। হুম, হুম, এবং তারা প্রত্যেকটি বইয়ে ৪ টি শ্রেণীর বইয়ে এই কমাটা দিয়েছে। হুম, হুম, তাহলে এখন দেখেন এই কমার অর্থ কি? আমি বারে, বারে বলি তাদেরকেও বলেছি লেখকদের। এই কমাটা দেওয়ার অর্থ কি? এটা যদি আমি ১০০ বছর পরে আমার প্রজন্মরা যখন অনুসরণ করতে যাবে, এই বইটা যখন তারা রিসার্চ করতে যাবে, তখন এই
কমার একটা অর্থ তারা খুঁজবে। কেন এখানে করা হলো? কমাটা না দিলেও তো চলে। এটা এটা তো কোনো যুক্তি নেই। হ্যাঁ? এইটার আমি একটু পেছনে যাই তাইলে এই কমার ব্যবহারটা কিভাবে হলো? আপনি বলেছেন চাকমারা তো তাদের সাহিত্য কর্মগুলো বাংলা বা ইংরেজি ভাষায় করতে পারে। হ্যাঁ, করতে পারে। কিন্তু ওই যে বললাম কতগুলো ধ্বনি চাকমা অক্ষর ছাড়া অন্য অক্ষরে করা যায় না। সেখানে হয়েছে কি, যেমন ওই যে আমি চাকমা বানানের একটা দিক হয়তো বলবো যদি মনে থাকে আরকি। এখানে গত শতাব্দীর ৭০ দশকের পরে চাকমা সাহিত্যিকেরা যখন বাংলা করে চাকমা সাহিত্য রচনা শুরু করেন, তখন তারা অর্থাৎ কোন ধ্বনিকে বোঝানোর জন্য অক্ষরের মাথার উপরে দানে একটা কমা ব্যবহার করতেন। এই প্রয়োগটা বাংলা করে চাকমা ভাষা, চাকমা শব্দ বা ধ্বনি বোঝানোর জন্য। কিন্তু যখন আমি চাকমা অক্ষরে চাকমা ভাষা বা সাহিত্য কর্ম করতে যাব, তখন কিন্তু এই যে কি বলে মার উপরে যে হসন্ত কমা আছে, মর উপরে কমাটা দেওয়া আছে, এটা কিন্তু লাগে না। তখন কিন্তু ব্যক্তি বিশেষে, এটা কিন্তু সার্বজনীন না। বাংলা করে যারা সাহিত্যকর্ম করেছে চাকমা ভাষায়, এটা কিন্তু সার্বজনীন ব্যবহার ছিল না। অর্থাৎ কতগুলো ধ্বনিকে বোঝানোর জন্য এটা করা হতো। কিন্তু চাকমা অক্ষর ব্যবহার করার সময় কিন্তু এটা লাগে না। কিন্তু আমার প্রশ্ন, এখানে তারা বারে বারে কেন এই অক্ষর, এই যে মার উপরে বা মর উপরে কমাতা ব্যবহার করছে? এটা কিন্তু একদম মানে ঠিক হয়নি আরকি। এটা আমি একদম সরাসরি বলি, এটা ঠিক হয়নি। এই কারণে আমি আমার লেখার মধ্যে ব্যক্তি বিশেষে যে হরফের ব্যবহারের যে ভিন্নতা এবং চিহ্নের ব্যবহারটা, আমি এটাই বলার চেষ্টা করেছি। এখানে আমি বানান যেটি হয়, চাকমা বানানের ক্ষেত্রে চাকমারা এখানে একটা বিশেষ একটা দিক আছে চাকমা হরফে। চাকমারা যেভাবে বলে সেভাবেই তাদের অক্ষরটা ব্যবহার হয়, মাঝে এবং উপর তুলে দিয়ে। বুঝছেন প্রমোদ দা? অর্থাৎ হ্যাঁ, আমি হ্যাঁ, কিভাবে হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এটা কিভাবে বোঝায়, চাকমারা যেভাবে বলেন তাদের বানানটাও কিন্তু ওভাবে হয়। ওইটাই স্বাভাবিক। যেমন ধরেন, হ্যাঁ, যেমন ধরেন আমি যদি একটা বাংলা শব্দ এখানে বলি উদাহরণ হিসেবে, চরণ, অর্থাৎ কমল চরণ সমন ধবন, এটা বাল্য শিক্ষার কথা বললাম। কমল, কমল বললে চাকমা ভাষায় এক ধরনের বানান হয়ে যাবে, ওইটা কিন্তু কি বলে শুদ্ধ উচ্চারণ কমল হয়। হ্যাঁ, অন্যান্য উচ্চারণে আর কি কমল হয়। আমি যখন কমল বলবো, তখন চাকমা অক্ষরটার ব্যবহার, চিহ্নের ব্যবহারটা বদলে যাবে। আমি যদি কমল বলি, শেষের যে বর্ণটা, বর্ণের যে চিহ্নের ব্যবহারটা কমল, লতে অর্থাৎ লাতে যে চিহ্নটা ব্যবহার করব, এখানে কিন্তু তফাৎ হয়ে যায়। কিন্তু বাংলাতে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই জন্য চাকমারা যেভাবে ধ্বনিটা প্রয়োগ করে, সেভাবে কিন্তু তাদের বানানটা, চিহ্নের ব্যবহারটা সেভাবে হয়। এটাই হচ্ছে চাকমা অক্ষরের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা দিক। ওকে। আমরা যেটা বলছিলাম যে এই যে আচ্ছা, শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ, 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 শিক্ষা আমি ব্যবস্থা হ্যাঁ, কিভাবে হ্যাঁ, আসলো? শিক্ষা ব্যবস্থা আচ্ছা, কিভাবে আসলো এবং এখানে ১ম থেকে আরকি? হ্যাঁ, শিক্ষা ব্যবস্থার দিকটা কিন্তু উন্মোচিত হয়েছে ১৯৯৭ সালের যে পার্বত্য চুক্তি, এবং এই চুক্তির আলোকে পার্বত্য জেলা পরিষদ যে আইনগুলো হয়েছে ৩টি পার্বত্য জেলায়, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এখানে এই আইনে মাতৃভাষায় শিক্ষা প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়েছে আইনগতভাবে। কিন্তু আমরা যখন দেখতে পাই ১৯৯৭ সালে চুক্তি হলো, ৯৮ সাল থেকে আইন হলো, ৯৮ সালে কিন্তু পার্বত্য জেলা পরিষদ গুলোর আইনগুলো হয়েছে। ৯৮ সাল থেকে বিভিন্ন পর্যায়ে দাবি ওঠানো হলো যে পার্বত্য এলাকায় অন্তত পক্ষে যাদের যেগুলো জনসংখ্যায় বেশি তাদের ভাষায় প্রাথমিক শিক্ষাটা শুরু হবে, কিন্তু হয়নি। বিভিন্ন ফোরাম থেকে কিন্তু দাবি উঠেছে।
অন্যদিকে আমরা যদি দেখি এনজিও লেভেলে ওই চুক্তির আলোকে যে আইনগত হয়, পার্বত্য এলাকায় বিভিন্ন উপজেলায় কিন্তু তারা মাতৃভাষায় তাদের স্কুলগুলো চালিয়েছে, বিভিন্ন এনজিও প্রজেক্ট বেসিস, কিন্তু সরকারিভাবে হয়নি, যদিও আইনটা হয়েছে। তো এভাবে চলতে চলতে যখন 2010 সালে এসে যে আপনার কি বলে জাতীয় শিক্ষানীতি হলো, শিক্ষানীতির আলোকেও তো মাতৃভাষায় শিক্ষা প্রদানের বিষয়টি উল্লেখ করা আছে পার্বত্য এলাকায় বা বাংলাদেশে যতগুলো এখানে সম্ভবত আদিবাসী শব্দটা ব্যবহার করা হয়েছে। এভাবে চলতে চলতে আপনার 2017-তে এসে শুরু হলো। তো আমি শুরুর দিকটা আমি প্রাথমিক একটা পর্যায়ে, যেহেতু আমার এই বিষয়ে কিছুটা স্টাডি আছে, আমি এটি বলছি। তবে অবশ্যই। এখানে যে চাকমার ব্যবহার, যে হরফের যে বই, যে 97 সালের চুক্তি প্লাস 2098 সালের যে আইন, সে আইনের আলোকে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট, তখন উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট ছিল নামটা আর কি, তখন 2000 সালে তারা একটা কমিটি করে, অর্থাৎ যেহেতু মাতৃভাষায় শিক্ষা প্রদানের বিষয়টি সরকার স্বীকৃতি দিয়ে দিয়েছে আইনগতভাবে, সেহেতু বই তো নেই পড়ার জন্য বা চাকমা হরফ শেখার জন্য কোনো পাঠ্য বই নেই, পাঠ্য বই ঠিক হবে না, অর্থাৎ ওই ধরনের কোনো বই নেই। হয়তো বিভিন্ন সময় হয়েছে 70 দশক থেকে 80-90 দশক পর্যন্ত ব্যক্তি বিশেষে কিছু চাকমা হরফ শেখানোর বই হয়েছে, কিন্তু সরকারিভাবে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে করা হয়নি। পরে 2000 সালে যখন একটা কমিটি হয়, ওই কমিটির একটা সাব কমিটি আর কি আমাদের ইনস্টিটিউটের অধীনে, ডাক্তার ভবদত্ত কিশোর আহ্বায়ক, উনি মারা গেছেন এখন, পণ্ডিত ব্যক্তি চাকমাদের মধ্যে, ওনার নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি হয়, অর্থাৎ একটি চাকমা হরফের বই প্রকাশ করা হবে ইনস্টিটিউটের অধীনে। তো তারা যাচাই বাছাই করে 2001 সালে প্রথম এই বইটি সরকারি কোন প্রতিষ্ঠান থেকে করা হলো আর কি, প্রকাশ করা হলো। আমি বইটা দেখি কোনটা আমার কাছে যদি থাকে আমি শো করি। হ্যাঁ, ওখানে পেয়েছি দাদা। হ্যাঁ, এইটাই, এটা হলো প্রথম সরকারি ভাবে প্রকাশিত হরফের বই। হ্যাঁ, ওইটা আছে এখানে। ওই কমিটি এটা, হ্যাঁ দাদা, হ্যাঁ এটাই। এখানে কমিটি অর্থাৎ এখানে 4 থেকে 5 সদস্য বিশিষ্ট কমিটি হয়। এই কমিটি বিভিন্ন ইতিপূর্বে প্রকাশিত বিভিন্ন বই, অর্থাৎ রিলেটেড যে বইগুলো, অক্ষরের বইগুলো, ওনারা যাচাই বাছাই করে একটা সিদ্ধান্তে পৌঁছেছে, অর্থাৎ অক্ষরটা কি হবে চাকমা হরফের। এটাই হচ্ছে আনুষ্ঠানিকভাবে চাকমা হরফ সংস্কারকরণের একটা প্রক্রিয়া, প্রথম প্রক্রিয়া। এর আগে কিন্তু বিভিন্নভাবে হয়েছে চাকমা হরফের বই, কিন্তু ওনারা একটা নীতিগতভাবে, একটা লিখিতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে। যেমন আমি দু একটা পড়ি আর কি, তাহলে যারা আমাদের শ্রোতা তারা হয়তো বুঝতে পারবে। একটা বর্গ বা পরিমিত পরিধির মধ্যে হরফটাকে নির্দিষ্ট স্বাদে আনয়ন, নামের সঙ্গে সামঞ্জস্য রেখে হরফের সামান্য রূপান্তর। আচ্ছা, এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে। চাকমা হরফের যে আমি 33টা বর্ণ বলেছি, সেই হরফগুলো কিন্তু প্রত্যেকটার একটা নাম আছে। হ্যাঁ, প্রত্যেকটারই নাম আছে, এবং ওনারা করেছেন এজন্য নামের সঙ্গে সামঞ্জস্য রেখে হরফের সামান্য রূপান্তর। অর্থাৎ চাকমাদের একটা বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে চাকমারা আকৃতিগত অনুসারে তাদের নামকরণ গুলো করেন। এলাকা বলেন, মানুষের নাম বলেন, কিংবা যে কোনো জায়গার নাম বলেন, সবকিছুতে একটা ওই যে নামের সাথে বৈশিষ্ট্যর একটা কি বলে সাদৃশ্য করা যায় চাকমাদের মধ্যে আর কি। এই জন্য বোধহয় ওনারা, যেমন অন্য পাতে দ্বিপদলজা, অর্থাৎ এখানে আপনার এখানে স্লাইডের নাই, দ্বিপদলজা অর্থাৎ দুইটা পোতলা থাকবে, যাতে বাংলা বর্গের জর সাথে প্যারালাল টু আমাদের দ্বিপদলজা। এখানে আগে যে যাটা ব্যবহার করা হতো সেখানে একটা মাত্র পতলা ছিল আর কি, কিন্তু এখানে হবে নামের সাথে সাদৃশ্য রেখে
দুটো পতলা, হ্যাঁ, যেমন যুক্তাক্ষর থাকবে না, আসলে চাকমাদের কোনো যুক্তাক্ষর প্রয়োগ করার সুযোগ নাই, অক্ষরের যে বৈশিষ্ট্য। কিন্তু আজকাল আমি দেখি, এজন্য আমি ওই যে লেখায় বলেছিলাম যে ভিন্ন ভিন্ন লেখকদের ভিন্ন ভিন্ন রূপের যে ব্যবহার, চাকমা হরফের যে ব্যবহার, চাকমাদের মধ্যে যুক্তাক্ষর ব্যবহার করার কোনো সুযোগ নাই, যেহেতু অক্ষরটা একেবারে পিকুলিয়ার। দ্বিতীয়ত ফলা থাকবে, ফলা হিসাবে আমরা সেটা গ্রহণ করবো, এবং এই কমিটি সেটি করেছে, যুক্তাক্ষর বর্জন, দীর্ঘ ই দীর্ঘ উ বর্জন ওনারা করেছেন আর কি। তারপরে একটা শব্দ আছে, মানে ফাদালা লা, এটা আসলে লা, চাকমাদের একটা লা ধ্বনিও আছে বলতে। এই লাটা, এই লা বর্ণটা অর্থাৎ ফাদালা, অর্থাৎ পেটটা এত মোটা, এটা মানে অক্ষরটার বৈশিষ্ট্য ওই ধরনের, ওইটাকে বর্জন করার জন্য এটা সিদ্ধান্ত নিয়েছে, কারণ ওটা লিখতে খুবই কষ্টকর এবং মানে সবার পক্ষে লেখা আসলে কঠিন, এটা বাদ দেওয়া। কিন্তু আসলে বাদ দিলে তো হয় না, আসলে এই বর্ণের যে ধ্বনি লা, আসলে আমাদের লা একটা ধ্বনি কোনো কোনো শব্দে পাই আমরা। আচ্ছা, আমি যেমন একটা স্লাইড শো করছি, আমি দেখেন তো ওইটা ঠিক আসছে কিনা। হ্যাঁ, এটা আমার লেখার আর কি। হ্যাঁ, ওইটা ছাড়া আরেকটা আমি এটাতে আমি দেখাচ্ছি আরেকটা, যেটা হলো এই যে সাইকো কি থেকে আসা জানি না, ওইটা ওইটা ওইখানে কিছু অ্যালফাবেট দুভাবে আছে, চাকমা অহরক এবং চাংমা অহরক। হ্যাঁ, চাকমা এইখানে অরক, আপনি অরক, অরক, হ্যাঁ, হ্যাঁ, চাকমার অক্ষরটাকে অরক বলে আর কি। হ্যাঁ। তো অ, অ, ওইখানে আচ্ছা, ওইখানে লা যেটা আপনি যেটা বলছেন ওইটা আছে এখানে। হ্যাঁ, আহ, এখন আপনি কি এই ব্যাপারেই বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, লাটা না, ওই কমিটির কথাই বলছি আমি। আচ্ছা, যে আচ্ছা, আচ্ছা। 2001 সালে যে যে আমাদের সরকারি প্রতিষ্ঠান থেকে যে বইটা হলো, সেই হুম, বইয়ের যে তারা সিদ্ধান্ত, কয়েকটা 8টা সিদ্ধান্ত আছে। হুম, এই হুম, 8টা সিদ্ধান্তের মধ্যে অন্যতম একটি হচ্ছে ওই বর্ণটাকে ওটা বর্জন করা, অর্থাৎ ওই মানে 4 থেকে। তবে হুম, হুম, এখানে বলে রাখি দাদা, মানে হুম, চাকমা হরফের যে এখানে সাজানো হয়, যেখানে হুম, 4টা আর কি, হুম, এটাকে হুম। আমরা বলি মানে অজাপাত। অর্থাৎ অজাপাত, হ্যাঁ, হ্যাঁ। অজাপাত বলতে অক্ষরগুলো এখানে সাজানো থাকবে। হুম, হুম, হ্যাঁ, কিন্তু আমি এখানে আবার আহ, এই 33টা বর্ণ বাদেও চাকমাদের আদি 3টা স্বরবর্ণ আমরা দেখি। হুম, হ্যাঁ, হুম, আহ, যদিও এই ব্যবহারটা একেবারে কম না, ব্যবহার না করলে চলে, যারা আদি রূপকে ধারণ করার জন্য অনেকে হয়তো এটা রাখেন। যেমন এটি হচ্ছে এই 3টি বর্ণ হচ্ছে কি বলে, দেল বাঙা ই, বচ্চি উ এবং লেজুবো এ, এই 3টা বর্ণ আছে, কিন্তু এগুলো আকারান্ত না, এগুলো আকারান্ত, এখানে আকার দেওয়ার সুযোগ, যেহেতু স্বরবর্ণ তো আকার নাই। হুম, হুম, 3টা, কিন্তু এখনো এগুলো হয় বিভিন্ন প্রাচীন, যারা 100 থেকে 150 বছর আগে যে আমাদের নিদর্শন গুলো আছে, এখানে কিন্তু এই অক্ষরগুলো কিছু কিছু ব্যবহার আমরা দেখি। বিশেষত বচ্চিউর ব্যবহারটা এখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে। এই যে বিশেষত বৈদ্য শাস্ত্রীয় বইয়ে, তাল্লিক শাস্ত্র, এখানে উং শব্দটা ব্যবহার করার জন্য এই বচ্চিউটা সবসময় ব্যবহার করা হয়। তবে কোন কোন লেখক এই যে উং এর নিচে, হুম, হুম, যেমন স্বরবর্ণের অনেকে জোর করার জন্য, অনেকে হয়তো মানে এই যে বচ্চিউর নিচেও একটা দাগ, একটা বা দুটো দাগ দেয়। এটির আহ, ব্যবহার কিন্তু সব জায়গায় দেখা না গেলেও কোন কোন লেখক এটা দেখা যায়। দেখা যাওয়ার একটা কারণ হলো প্রাচীন বৌদ্ধ যে সমস্ত তালিক শাস্ত্রের বই আছে, সেগুলোতে আমরা দেখি এই ব্যবহার। যা হোক, এখন আসলে এইগুলো বর্জন করার একটা কারণ আমি দেখি, উপযুক্ত কারণ। আমি অবশ্য উপযুক্ত এর জন্য বলছি, কারণ আমি যখন বলছি আমার চাকমা হরফটা আকারান্ত, আকার সাথেই আছে, কিন্তু এই বচ্চিউ দেড়ভাঙা ই পেটপাদাল লা, এখানে কোনো আকার নাই। লাতেও যদিও আছে, না না, লাতে না, লেজবু এ বচ্চিউ, বচ্চিউ এবং দেলভাঙা ই, এই 3টাতে আকার নেই। এই জন্য ওইটার সাথে যায় না, মূল যে চাকমা হরফের যে বৈশিষ্ট্য আকারান্ত, সে তার সাথে এই বর্ণগুলো যে বৈশিষ্ট্য,
সেখানে যায় না। আর না গেলেও কিন্তু ওই ধ্বনিগুলো একটা স্বরবর্ণ থেকে আমরা এগুলো করতে পারি, প্রকাশ করতে পারি। পিস পুজো যেটি একদম শেষে আপনি পাবেন আমাদের চার্টের মধ্যে, একদম পিস পুজো নামে একটা নাম আছে এই চার্টের মধ্যে। এই এখানে হয়তো নাম নেই, আপনার এখানে স্লাইডে দিয়েছে কিনা জানি না। হ্যাঁ, এখানে এই যে একদম শেষের লাইনের দ্বিতীয় ওয়ার্ডটা পিস পুজো এটা হলো একটাই স্বরবর্ণ, বাকি ওই স্বরবর্ণ থেকে বাকি ধ্বনিগুলো, স্বরধ্বনিগুলো সৃষ্টি করা হয়। এটা দিয়েও চলে আর ওগুলো দিয়েও চলে। আসলে এখানে দ্বিমত করার কোনো সুযোগ নেই। তবে বৈশিষ্ট্যগত দিক থেকে হয়তো মিলে না, আকারান্ত বা অকারান্ত, এটা হলো তফাৎটা। যা হোক, ওই যে চাকমাদের অক্ষরের যে প্রাচীনত্ব আমি তো বলেছি আলোচনার প্রথম থেকে, এবং তার চেয়ে যে কিছু 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 দিক হয়তো মানে এই যে বললাম মানে মাজ্যপাত, মাজ্যে এবং উপত্যুত্বে, কিংবা কি বলে অক্ষরের প্রতিটা অক্ষরের নাম, প্রতিটা অক্ষরের যে নাম আছে এটা কিন্তু অন্য হয়তো বর্ণে তেমন আমরা দেখি না। যেমন কতে তো কোনো নাম নেই, বাংলা কতে তো কোনো নাম নাই, ক ক ধ্বনিটাই ক, নাম হলো তার ক, কিন্তু আমরা তখন চিঙে হা বলি। প্রথম অক্ষরটা আমাদের প্রথম কি বলে আমাদের অজাপাতের প্রথম অক্ষরটা কা, কা না, হা হা। আমাদের চাকমা ভাষায় প্রথম স্টার্টিং এ ক নাই, বাংলার মতো ক নাই, হয়তো পরের শব্দে পাওয়া যায় আর কি, ক ধ্বনিটা শুনতে পাওয়া যায়। যাই হোক, আমরা আর আচ্ছা আচ্ছা, আমার যে জিনিসটা আপনি বলেছেন শিক্ষার যে প্রসঙ্গটা, আমি ওখান থেকে এখানে চলে এসেছি। এই যে আমাদের শিক্ষার যে ইয়েটা 2017-তে যে শুরু হলো, সেখানে কিছু ঘাটতি আছে বলে মনে করি আমি। সরকার অনেক কষ্ট করে বইটা করেছে, কিন্তু বইটা পড়ানোর জন্য যে উপযুক্ত প্ল্যাটফর্ম করা দরকার ছিল ওইটা করা হয়নি। বইটা ছাপা হয়েছে, বিতরণ করা হয়েছে, কিন্তু যাদের মাধ্যমে পড়ানো হবে তাদের উপযুক্ত ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হয়নি। এখন না দেওয়ার কারণে শুধুমাত্র বইটা দেওয়া হয়েছে বলতে সপ্তাহে একদিন পড়াবে, 2 দিন পড়াবে, এই ধরনের কোনো সরকারি নীতিমালা বা নির্দেশনা নেই। এবং আমি আমার যে ফাইন্ডিংস আমি পেয়েছি সেটি হচ্ছে রুটিনে, প্রাথমিক শিক্ষার যে রুটিন স্কুলে, সেখানে অ্যাকোমোডেট করার জন্য এই বিষয়টাকে কোনো সময় নেই এবং সরকারি নির্দেশনা নেই, অদ্যাবধি দেওয়া হয়নি। এবং যাদের স্কুলে চাকমা ছাত্রছাত্রী বেশি, তারা করেছেন কি কিছু একটা সময় ওই যে ভিন্ন সাবজেক্ট থেকে কেটে কেটে নিয়ে এসে 8 ঘন্টার একটা সময় ওনারা বের করেন, এটা নিজস্ব উদ্যোগে, এটা শিক্ষা বিভাগের কোনো নির্দেশনা ছাড়াই ওই যে সংশ্লিষ্ট শিক্ষকরাই করেছেন। তাহলে দেখেন এখানে বিশাল একটা ঘাটতি ছিল। এবং কাদের মাধ্যমে পড়ানো হবে, তাকে তো আগে চাকমা হরফ শিখতে হবে। 1 2 দিন 3 দিন প্রশিক্ষণ দিলে তো হবে না, তাকে তো এক্সপার্ট করতে হবে। তা না হলে তো সে তার ছাত্রকে পড়াইতে পারবে। কিন্তু এটা করা হয়নি। পরে আমরা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সেদিক থেকে একটু এগিয়ে আছে। যেমন তারা 2 থেকে 3 বছর নিজস্ব অর্থ দিয়ে শিক্ষকদেরকে প্রশিক্ষণ করিয়েছে। এটা কিন্তু রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি করতে পারেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এবং সর্বশেষ আমি যেটি জানি সেটি হচ্ছে অধিদপ্তরের, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে মানে একটা অর্থ বছরে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন দেখেন এখানে কি সমস্যা, আমি যখন আমার একটা প্রবন্ধ লিখতে যাই সেমিনারের জন্য, সেখানে আমি বিভিন্ন স্কুলে যখন গিয়েছি, আমি একটি জিনিস আমার একটা পেয়েছি, সেটি হচ্ছে, এবং এটি হচ্ছে বাস্তব একটা অভিজ্ঞতা। সেখানে বলে আমার বেশ কয়েকজন শিক্ষক বলেছেন আমাকে যে শিক্ষকরা তো কিছু কিছু জানে, ছাত্রদেরকে মোটামুটি ভাবে একটু ধারণা দিচ্ছেন, কিন্তু বাড়িতে গিয়ে ওই ছাত্র কিন্তু আর পড়তে পারছে না। স্কুলে যা পড়িয়েছেন শিক্ষক
সেটি তার হয়তো মনে রাখা অসম্ভব বা হয়তো অনেকেই ভুলে যায়। কিন্তু বাড়িতে গিয়ে সে যখন পড়তে চেষ্টা করে তখন তার অভিভাবক কিন্তু চাকমা অক্ষরগুলো পড়তে পারছে না এবং তার ছেলে বা মেয়েকে সহযোগিতা করতে পারছে না পড়ার জন্য। সেদিক থেকে এখানে গ্যাপ হলো কি, আগে এই যে বইটা কি বলে প্রয়োগ করার আগে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়নি। দ্বিতীয়ত কমিউনিটিকে, অর্থাৎ সংশ্লিষ্ট যে স্কুলের যে অভিভাবক, ছাত্রছাত্রীদের যে অভিভাবক, তাদেরকে ডেকে কোনো ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা হয়নি। আমরা একটা নতুন একটা মাধ্যম চালু করছি, সেখানে অভিভাবক জানেন না, শুধু বইটা দেওয়া হয়েছে। এখানে একটা গ্যাপ আছে। তবে আশা করি এই গ্যাপটা কেটে যাবে ২-৩ বছর পরে, হয়তো যখন মানুষ অভ্যস্ত হয়ে যাবে পড়তে পড়তে। এখানে আমি মনে করি এখানে একটা সমাধান আসতে পারে এভাবে যে যাদের কি বলে প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী আছে, তাদের অভিভাবকদেরকে চাকমা হরফ বিষয়ে কিছুটা ওরিয়েন্টেশন দেওয়া। এটা কিন্তু সরকারি একটা যদি বাজেট করে এটা করতে পারে। আমার মনে হয় এটা যদি করা হয় তাহলে একটা ভালো রেজাল্ট আমরা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এটা পাবো। ওকে। আমি একটু প্রসঙ্গ একটু কি করি, আপনার আগের একটা প্রসঙ্গে ওই যে ঊর্ধ্বকমা নিয়ে আপনি যে উল্লেখ করেছেন, ওইখানে আমাদের একজন অডিয়েন্স বা আমাদের একজন শ্রদ্ধেয় দাদা লিখেছেন হ্যাঁ, যে হ্যাঁ, মোরের সংক্ষিপ্ত রূপ হলো ঊর্ধ্বকমা। হ্যাঁ, জনাব শান্তি কুমার চাকমা তো লুপ চিহ্নের আচ্ছা, মো লেখা হয়েছে। হ্যাঁ, উনার একটা যুক্তি আরকি। তো যাই হ্যাঁ, হোক, আমি যেটা বলি সেটা হলো একটা বর্ণমালা বা লিপি কিন্তু একদিনে হয়ে ওঠে না। ওইটা একটা দীর্ঘ সময় লাগে। আর বিশেষ করে প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয়, আমরা যেটা বলি আরকি রাষ্ট্রীয় আ এক ধরনের কি ছাড়া, মানে এক ধরনের স্পন্সর বা সারা, আপনার, হ্যাঁ, হ্যাঁ, রাষ্ট্রীয় স্পন্সর এবং নীতিগত সিদ্ধান্ত ছাড়া এগুলো আসলে কি হয় না। এ প্রসঙ্গে আমি একটা স্লাইড শেয়ার করছি যেটা আমাদের একজন প্রফেসর, জার্মানি মনে হয়। উনি লিখেছেন আমাদের মণিপুরি এবং আ চাকমা স্ক্রিপ্টের আ যে কি হয়, কেন এই যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা স্ক্রিপ্টের যে মুভমেন্ট, ওইটা কেন আপনাকেও আমি এটা পাঠিয়েছি। আ যে ওইটা মানে মণিপুরিটা কোন পর্যায়ে চলে গেছে বা আপনার চাকমা স্ক্রিপ্ট এখনো কিতে রয়ে গেছে কিংবা মুভমেন্টের যে বিভিন্ন যে ধাপটা, হ্যাঁ? তো আমি একটু দেখার চেষ্টা করছি ওইটা যদি কি হয়, আমি আপনার কিতে শেয়ার করবনি। ঠিক আছে? অন্ততপক্ষে আমি যেটা বলতে চাই সেটা হলো ওইটা সময় লাগবে। হুম? তো একটু জি, জি, সময় লাগবে। সময় নিয়ে আমরা হয়তো কি করব, আ আমাদের মধ্যে চলে আসবে সময়টা। জানি না কবে, মানে চাকমার লিপি বা ওইগুলা নিয়ে যখন কি হবে সেটা খুব সম্ভবত আমি মনে করি যে না, আগামী এখানে কয়েক দাদা এখানে যে শান্তিটা যেটা বলার চেষ্টা করেছেন, আসলে আমি হুম। উনি যে সংক্ষিপ্ত রূপ বোঝাতে ঊর্ধ্বকমা, আচ্ছা, এটি আচ্ছা। হয়তো বাংলার বেলায় এটা ঠিক আছে, কিন্তু চাকমা হরফে এখানে কিন্তু সংক্ষিপ্ত রূপ বা শব্দের সংক্ষিপ্ত রূপ বোঝানোর জন্য এটা করা হয়। আচ্ছা, আচ্ছা। এটা তো ময় ম। এখানে হুম, এরা হুম। করেছে কি ম, হুম, হুম। ঊর্ধ্বকমা, এটা তো ম, এটা তো পুরোটাই বোঝা যায় ম। এখানে আচ্ছা, সংক্ষিপ্ত আচ্ছা। রূপ বোঝানোর জন্য এরা আসলে করা হয়নি। ওই যে বললাম ৮০ দশকে চাকমা হরফ, বাংলা হরফে যখন চাকমা ভাষা লিখতে যায় অনেক হুম, লেখক, তখন হুম, হুম। এটা করেছে। ওকে, ওকে। আ যাই হোক, ওইটা নিয়ে বিতর্ক এবং বিভিন্ন জনের বা বিভিন্ন পণ্ডিতজনের ওই যে নানা মুনি নানা মত ওইটা থেকেই যাবে। জি, তো ওইটা নিয়ে ভাষা কমিশন বলি বা এক ধরনের ল্যাঙ্গুয়েজ ওইটা ডিপার্টমেন্ট বলি বা এক্সপার্টদের নিয়ে একটা কমিটি যখন গঠন করি বাংলা ভাষা নিয়ে, যেরকম আমরা বাংলা একাডেমি বা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ একাডেমি বিভিন্নভাবে বা দিল্লির সাহিত্য একাডেমির মধ্য থেকেও বা আপনার মহীশূরে যে ইন্ডিয়ার যে কি হয়, বাংলাদেশে তো সেভাবে গড়ে ওঠেনি। তো যাই হোক, আমি যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি, আমি জানি না এখন সবাই দেখতে পাচ্ছেন কিনা। এখানে একটা লেখা আছে রাইটিং অফ ডমিনেশন দ্য চাকমা অ্যান্ড দ্য মেইটেই স্ক্রিপ্ট মুভমেন্ট। আমি শেয়ার শেয়ার করছি। শেয়ার করবেন। দাঁড়ান, হ্যাঁ, হ্যাঁ, আমি শেয়ার করছি। জাস্ট গিভ মি 1 সেকেন্ড। ওইটা কি আসছে? হ্যাঁ, আসছে।
এখন আসছে মনে হয় না? হ্যাঁ, 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 রাইট। তো আসছে। ওইখানে যেটা যে লেখক কারমেন ব্র্যান্ডিট আ উনি যেটা দেখিয়েছেন বা উনি যেটা বলতে চেয়েছেন, এই যে ডু টু ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বিশেষ করে চাকমাদের জনসংখ্যার দিক দিয়ে হয়তো মণিপুরী মিতেইদের থেকে একটু কম, মিতেই ভাষী কম। থেকে। তারপরেও সংখ্যা কিন্তু খুব একটা ডিফারেন্ট না। কিন্তু এই যে মণিপুরের রাজ্য বা যে স্টেটটা মানে মিতেইদের বা কি প্রাধান্য বা কি থাকার কারণে ওইখানে ওইটাকে রাষ্ট্রীয়ভাবে হোক বা মানে রাজ্যের মাধ্যমে আপনার যে লোকাল গভর্নমেন্ট, হুম? তো লোকাল গভর্নমেন্ট ওইটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছে। বিভিন্ন এটাতে কালকে হয়তো আমরা আগামী এই বৃহস্পতিবারে আসছে বৃহস্পতিবারে ডক্টর সোহিনী রয় এটা নিয়ে বিস্তারিত আলাপ করবেন। হুম, তো চাকমা ল্যাঙ্গুয়েজ বা চাকমা বর্ণমালা বলে ওই মুভমেন্টটা আবার বাংলাদেশের জিওপলিটিক্যাল কারণে সেভাবে আ আসতে পারেনি। যদিও প্রায় সমসাময়িক পর্যায়ে এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা স্ক্রিপ্ট মুভমেন্টটা চলে আসছে। আমরা যেটা বুঝি রিভাইভাল যে মুভমেন্টটা। হুম? তো এখানে বিস্তারিত লেখা আছে এই কিতে উনার এই থিসিস বা আপনার এই নিবন্ধে বা রিসার্চ পেপারে। আচ্ছা। তো ওইখানে সে লাস্টে যেটা বলেছেন যে আসলে একটা ল্যাঙ্গুয়েজ আপনি জনসংখ্যা বা এর চাইতে যেটা মূল হলো যে ইমপ্লিমেন্টেশন এ কারা আছে বা ক্ষমতা বা রাষ্ট্রীয় ক্ষমতা বা আমাদের স্থানীয় সরকারের ক্ষমতা বা এই যে বিভিন্ন যে আমরা যেটা বলি যে হেজিমনি বা যে কি ওইগুলা কিন্তু একটা রোল প্লে করে। তারপরে হলো মানে কোন বর্ণমালা বা কোন বর্ণমালা বর্ণমালা বলি বা কোন স্ক্রিপ্টটাকে আমরা গ্রহণ করব। তারপরে এই যে আ কিভাবে ইমপ্লিমেন্টেশন করবে ওইগুলা নিয়েই কিন্তু উনি ডিটেইলস আলাপ করেছেন। আচ্ছা। তারপরে বিভিন্ন মুভমেন্ট এর যে ধরনটা, হ্যাঁ? যেমন মিতেই স্ক্রিপ্ট নিয়ে যে কি হয়েছে ওইটা নিয়ে অনেক ধরনের সংঘাত, সংঘর্ষ কিন্তু চাকমা স্ক্রিপ্ট বা চাকমা বর্ণমালা বা চাকমা ভাষার মুভমেন্ট নিয়ে এতটা সংঘাত সংঘর্ষ এখনো হয়নি বা আ হতে পারেনি বা হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু মণিপুরীদের নিয়ে যে স্ক্রিপ্ট ওইটা নিয়ে অনেক ধরনের সংঘাত কি হলো ওইটা নিয়েও উনি ডিটেইলস লিখেছেন। তারপরে চূড়ান্ত পর্যায়ে কি পর্যায়ে আসছে, কেন আসছে ওটা নিয়েও লিখেছেন। তো যাই হোক আপনারা যারা আগ্রহী ওটা পড়ে দেখতে পারেন। লিঙ্ক আমি এটিতে আমাদের কমেন্ট সেকশনে পড়ে দেওয়া হবে। তো মূলত এখন আমি এইটা নিয়ে আসার কারণ হচ্ছে আমরা প্রায় ঘন্টাখানেক আলাপ হলো। আ আমরা এখন এই বিতর্কটা থাকবে। বিতর্কটা থাকবে, হ্যাঁ, বিতর্কটা আমি আসবে। আমি আমি এখানে শেষ যে চাকমা হরফের যে সম্ভাবনা হ্যাঁ, হ্যাঁ। বর্তমান অবস্থাটা আমি এটাই হলো শেষ দিয়ে আমি শেষ করব আরকি। না, শেষ না। আরেকটা বিষয় রয়ে গেছে। আমাদের বিষয়গুলোর জি, মধ্যে একটা বিষয় রয়ে গেছে। এই যে আমি এটা নিয়ে আসতে চাইছি যে পরিচিতি নির্মাণ। উনি যেটা বলছেন এই যে আর্টিকেলে বা এই নিবন্ধে বা এই রিসার্চ পেপারে যে উনি বলতে চেয়েছেন যে মণিপুরীদের যেমন মেইটেই স্ক্রিপ্ট তাদের আইডেন্টিটির একটা কি হয়ে আসছে, অবশ্যই অঙ্গাঙ্গি বড় হয়ে জায়গা, জড়িত। বড় জায়গা। হ্যাঁ। তো এটা ছাড়া বা বাংলা লিপিতেও আমরা ভালোই চালাচ্ছিলাম বা বাংলা এবং নাগরিতি। তাহলে ওইটাকে হুম, বাদ দিয়ে কেন আমাদের নিজেদের লিপিকে নিয়ে আসতে হয়েছে? যদিও এটা কিছুটা অপূর্ণতা, বিভিন্ন ধরনের বিতর্ক, বিভিন্ন ধরনের সমস্যা আছে। কারণ আপনি এই যে ২০০-৩০০ বছর যে বাংলা অক্ষরে আমাদের যতগুলা লেখা আছে, ওইটা কিন্তু করতে আর হবে। থাকবে না। আমাদের অনেক কিন্তু কি করতে হচ্ছে? we have to sacrifice ঠিক আছে? হুম, তো বা চাকমারা এই যে নতুন করে চাকমা বর্ণমালাকে নিয়ে আসতে চাচ্ছে কেন? ঠিক আছে? আইডেন্টিটি বা আমাদের আইডেন্টিটি ঠিক অবশ্যই। না। মানে নিজেদের পরিচিতি নির্মাণে বা নিজেদের জাতিগত পরিচয় নির্মাণে। তো ওইটা নিয়ে আসতে চাচ্ছি আরকি বা ওইটা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি যে কেন এইটা কেন দরকার? আমাদের নিজেদের লিপি আছে ঠিক আছে, অনেকে তো হারিয়ে গেছে বলে আ বাদও দেই বা অনেকে ওইটাকে মানে এখনকার মানে কিতে ওটাকে নিয়ে আর নাড়াচাড়া করে আমরা যেটা মডিফাইড রোমান স্ক্রিপ্ট অথবা কেউ হয়তো বাংলা স্ক্রিপ্ট, কেউ হয়তো নাগলিপি স্ক্রিপ্ট ব্যবহার করেই চালাচ্ছে। তো কেন চাকমারা বা চাকমা জাতি যে নিজেদের বর্ণমালাকে আঁকড়ে ধরতে চেয়েছেন। কেন ওইটাকে আপনাদের মাধ্যম হিসেবে নিয়ে আসতে চেয়েছেন? ওইটা নিয়ে যদি একটু বলেন। খোলামেলাভাবে। as হ্যাঁ, not a academician একদম হ্যাঁ, খোলামেলা হ্যাঁ। একজন জি, জি। আমজনতার একজন এটা হিসাবে আসলে আরকি। আমরা তো চাকমা হিসেবে একটা জাতিসত্তার আইডেন্টিটিটা বিভিন্নভাবে হয়। বিভিন্নভাবে ধরে রাখতে হবে এবং ধরে রাখা উচিত। তার মধ্যে আমার তো ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তো আছে। তারপরে যদি আমি আমাকে যদি বেশি করে কি বলে আইডেন্টিটি কে রক্ষা করতে হবে, অবশ্যই আমার যদি নিজস্ব হরফ থাকে, এটাকে অবশ্যই আমি রক্ষা করার একটা দায়িত্ব আমার অবশ্যই। এখানে আমার আ আমি যখন দেখি আমার এই অক্ষরের
মধ্যে বা অক্ষর দিয়ে আমার ২০০ বছর আগে আমার প্রাচীন পুঁথি, ধর্মীয় পুঁথি লেখা হতো বা সাহিত্য চর্চা করা হতো, তাহলে আমি এই সময় এসে কেন এগুলো বাদ দিব? আমার এই অক্ষরটা বাদ দিব। অবশ্যই আমি এগুলো রাখবো। যেহেতু আমার এই অক্ষরটা কিন্তু উড়ে আসেনি বা চাকমারা নিজস্বভাবে তৈরি করেনি। হ্যাঁ? এটা কিন্তু একটা একটা প্রাচীন একটা, আমি তো ১ম এই বলেছি, প্রাচীন একটা অক্ষরের বিভিন্ন অক্ষরে যে প্রাচীনত্ব বা প্রাচীনের যে বৈশিষ্ট্য ব্রাহ্মী লিপির এখনো আছে। তাহলে এইজন্য বরং আমি গর্ব করি। আমার এই যে বর্ণটা অন্য হরফে প্রাচীন ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য নেই, কিন্তু আমার এখানে আছে। তাহলে আমি এটাকে কেন বাদ দিব? তাহলে আইডেন্টিটির জায়গা, যে জাতিসত্তার যে আইডেন্টিটিটা আমার এখানে ধরে রাখার এবং মজবুত করার ক্ষেত্রে এই আমার অক্ষরটা অবশ্যই জরুরি। এবং এটা যদি আমি বাঁচিয়ে রাখতে পারি, এই যে বললাম বাঁচিয়ে রাখতেই হবে, কারণ আমার অন্য কোনো বর্ণ দিয়ে আমার অনেকগুলো ধ্বনি আমি প্রকাশ করতে পারছি না। আমাকে অন্যান্য সাইন ব্যবহার করতে হচ্ছে এবং করতেই হবে। তবে এখানে বিতর্ক, যেটি আপনি বলেছেন বিতর্ক আছে এবং থাকবে। তবে আশা করি এখন বর্তমানে যারা কাজ করছে তরুণ প্রজন্ম, আপনি জানেন যে অনেক চাকমা লিপি কিন্তু এখন অ্যান্ড্রয়েড ফোনেও লেখা যায়। তারপরে বিভিন্নভাবে আধুনিক ডিভাইসে ব্যবহার করা যাচ্ছে। এটা কিন্তু অ্যাচিভমেন্টটা কম না। তাহলে এই যে অক্ষরের মধ্য দিয়ে একটি জাতিসত্তার আইডেন্টিটি কিন্তু এটা আমাকে বলতে হচ্ছে না, অলরেডি সেই ক্যারি করছে কিন্তু আমার আইডেন্টিটিটা। অক্ষরটাই আমার পরিচিতিটা, জাতিসত্তার পরিচিতি। এটা সে নিজেই বলে দিচ্ছে যে এটা চাকমা হরফ। হ্যাঁ? চাকমা হরফের যে, আবার চাকমা হরফের যে বৈশিষ্ট্যগুলো আছে, এটা অন্যান্য জাতিসত্তার বৈশিষ্ট্যের চেয়ে ভিন্ন। কারণ আ এর মধ্য দিয়ে আমার যে, আমি কি বলে, আমার ধ্বনিগুলো প্রকাশ করতে পাই এবং আমার প্রাচীন কিছু অবশ্যই সাহিত্যকর্ম আছে এর অক্ষর দিয়ে। এইজন্য আপনি যেটি বলেছেন যে কেন দরকার? দরকারটা এখানে আমার 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 পৃথিবীর বুকে আমার চাকমা জাতিকে যদি আমি পরিচিত করতে চাই, অবশ্যই আমার অক্ষরটা এখানে একটি বড় সহায়ক। আর অনেকেই হয়তো জানেন যে চাকমা হরফ বা চাকমা ভাষার হরফ, এখানে একটা আমার দ্বিমত আমি পোষণ করি। ভাষার কিন্তু হরফ থাকে না। হ্যাঁ? ভাষার হরফ নেই। তো জাতিসত্তার হরফ থাকে। অনেকে বলে ভাষার হরফ। আসলে তো এখানে একটা হয়তো অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন। ভাষার তো হরফ নাই। যেকোনো ভাষা কিন্তু যেকোনো হরফ দিয়ে করা যায়। কিন্তু এখানে হরফের নামটা হলো চাকমা হরফ। ভাষার হরফ নাকি? এখানে আমার, যদি আমি এই ইয়েটা বুঝি, তাহলে আশা করি আমার যে চাকমা হরফটা আ বর্তমান যে সুযোগ হয়েছে সরকারিভাবে ব্যবহারের এবং আধুনিক ডিভাইসে, তাহলে এই চাকমা হরফটার ব্যবহার কিন্তু প্রতিনিয়ত বাড়বে। এই বাড়ার মধ্য দিয়ে আমার চাকমা যে আইডেন্টিটিটা বিশ্বব্যাপী আরো ছড়িয়ে পড়বে। এই ধরনের আমি সবসময় আশা রাখি এবং কি বলে, আমি বলি আরকি দাদা। আপনার শব্দটা একটু কম শোনা যাচ্ছে। যাই হোক, আমরা কিছুটা হলেও আচ্ছা, শুনতে পাচ্ছি। আপনার মাইক্রোফোনটা যদি একটু কাছে নেন তাহলে আমরা আরো ক্লিয়ার শোনা যাবে আরকি। হ্যাঁ? আচ্ছা। আ তো যাই হোক, হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের আইডেন্টিটি বা পরিচিতি নির্মাণের একটা অংশ হলো নিজেদের লিপি, যদি থাকে। লিপিটা। না, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। তো কোনো ভাষাকে নিজেদের লিপি বা সব লিপিতে মানে লিখতে হবে এরকম কোনো কি নেই। কারণ আমরা আজকে অনেক উন্নত ভাষাগুলো আমরা অন্য লিপি দিয়ে, যেমন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আমরা যেটা করতে পারি। বলি, হ্যাঁ। হ্যাঁ, বা ইংরেজিও তো আমরা রোমান স্ক্রিপ্ট দিয়ে লিখি। তো সেটার কি নাকি যদি থাকে তাহলে আমাদের একটা পরিচিতিরই একটা অংশ হিসাবে আমরা মনে করি এবং ওইটা পরিচিতি নির্মাণে আমরা আগে মণিপুরীদের ব্যাপারে যেটা বলেছি দ্বিকরণ, আমরা যে উপনিবেশিকরণ। হুম? হুম, তো ওইটার একটা অস্ত্র বা আমরা একটা টুলস হিসাবেও আমরা ব্যবহার করতে পারি বা অনেকে করে থাকেন। তো এখন আমরা প্রায় শেষের দিকে আসছি। আমি জি। যেটা বলতে চাই তাহলে দাদার যে কনক্লুশন রিমার্ক এ আরকি, ওইটার বিতর্ক তো থাকবেই। তো আপনি এই যে আজকের এবং
আগের মানে বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি পূর্বের কি থেকে যদি চলে আসেন আরকি তো আপনি বা ভবিষ্যতে এখন আমরা ভবিষ্যতের দিকেও আলাপ করি বা ভবিষ্যৎ নিয়েও আমরা যদি আমাদের এই যে লিপিগুলা বাংলাদেশের প্রেক্ষাপটে এবং এখন আপনি একটু ইন্ডিয়ার প্রেক্ষাপটটাও নিয়ে আসবেন এই প্রসঙ্গে। কারণ আমি কালকে যখন আলোচনা করি ইন্ডিয়ার প্রসঙ্গটাও নিয়ে আসতে চাচ্ছি। কারণ ত্রিপুরাতে বা অরুণাচলে বা মিজোরামে আপনাদের চাকমা জাতির লোকজন বসবাস করছেন। উনাদের কি অবস্থা বা বাংলাদেশের কি অবস্থা এখন? কতটুকু আমরা আ মাঠ পর্যায়ে আমরা যেটা বলি মাঠ পর্যায়ে বলি বা মানে যে স্কুল লেভেলে, হ্যাঁ? প্রাতিষ্ঠানিকভাবে এটা চর্চা হচ্ছে বা ইন্ডিয়াতে কিরকম হচ্ছে, ওইটা নিয়ে যদি একটু আলাপ করতে পারেন। হ্যাঁ, আসলে এটি বলা হয়নি। আ আমি মনে করি আমাদের চেয়ে ত্রিপুরার যারা চাকমা এবং আ মিজোরামের যারা চাকমা তারা অনেক আগে থেকে কিন্তু শিক্ষা ব্যবস্থায় চাকমা হরফটাকে উনারা প্রবেশ করিয়েছেন এবং এটা বোধহয় মিজোরামে এখন 7 কি 8 পর্যন্ত পড়ানো হয় চাকমা ভাষায়, চাকমা হরফে। অপরদিকে প্রাথমিক লেভেল পর্যন্ত চলছে হলো এতে ত্রিপুরা রাজ্যে। তো সেদিক থেকে আমাদের চেয়ে তারা আগে শুরু করেছেন চাকমা হরফের ব্যবহার। চাকমা হরফ এবং চাকমা ভাষায় বই করেছেন। তবে অরুণাচলের ব্যবস্থাটা উন্নত এখনো হয়নি। কারণ সেখানে যারা চাকমার ব্যবহারে আছেন তারা সংখ্যায় বেশি হলেও কিন্তু সেখানে জাতিসত্তার যে নাগরিকত্ব নিয়ে যথেষ্ট সমস্যায় আছে তারা। তো সেদিক থেকে সেখানে চাকমা ভাষার ব্যবহার বা চাকমা ভাষায় প্রাথমিক শিক্ষা বা শিক্ষা গ্রহণের সুযোগটা তাদের এখানে নেই। কিন্তু মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যে আমাদের বাংলাদেশের চেয়ে আমি মনে করি তারা আমাদের চেয়ে এগিয়ে আছে এবং কি বলে এখানে যারা আছে তবে এখানে আমাদের যে আপনি যেটি বলেছেন শব্দের বা বর্ণের যে প্রয়োগ প্রায়োগিক দিকে কিছুটা আমরা হয়তো তফাৎ দেখি তবে বর্ণের যে আকৃতিগত মিল মোটামুটি এখন প্রায় একই হয়ে গেছে তবে ব্যক্তি বিশেষে যেহেতু ভিন্নতা চিন্তার ভিন্নতা প্রয়োগের ভিন্নতা থাকে সেখানে বানানের ক্ষেত্রে হয়তো আমরা দু একটা বানানের ক্ষেত্রে বা কিছু কিছু বানানের ক্ষেত্রে হয়তো কিছু পার্থক্য আমরা দেখি যেটিও হয়তো আমরা যখন আরো বেশি এগিয়ে যাব আগামী দিনগুলোতে সেখানে হয়তো একটা সামঞ্জস্য চলে আসবে যেমন আমরা কলকাতার বাংলার বানান এবং বাংলাদেশের আমাদের যে দেশের বানানের মধ্যে কিছু কিছু হয়তো আগে পার্থক্য ছিল এখন প্রায় কমে এসছে কিন্তু তো আমরাও সেই আশায় আমি রাখি যে আগামীতে আমাদের মধ্যে একটা সুন্দর যোগাযোগ হবে এবং ভাষা প্রয়োগ শব্দ প্রয়োগ বা বর্ণের প্রয়োগটা প্রায় একই হয়ে যাবে রাইট। ওইটা অবশ্যই আশা করছি। কিন্তু আমি আরেকটু ডিটেইলস এ যেতে চাই আরকি যে আমরা তাহলে ভবিষ্যতের আ আমরা কি পর্যায়ে দেখতে চাচ্ছি বা কি পর্যায়ে হবে? ওইটা নিয়েও যদি আপনি ধরেন এখন আপনার প্রাথমিক এবং প্রাথমিক বিদ্যালয়ে আপনি আমরা যদিও খুব সন্তুষ্ট না। কিন্তু ওইটাকে তো গভর্নমেন্টের দিক থেকে করা হচ্ছে। কিন্তু আমাদের নিজেদের কমিউনিটি থেকে, আমাদের স্বজাতিদের মধ্য থেকে এই যে অংশগ্রহণ কতটুকু হলো বা ওইটাকে আরো কিভাবে বেগবান করা যায় বা আপনাদের যে ইনস্টিটিউট গুলো আছে ওইখান থেকে ওইটাই কি এনাফ কিনা? ওইটা নিয়েও যদি আপনি একটু ভবিষ্যৎ কর্মপন্থা বা কি করলে ভালো হতো বা কি করা যেতে পারে? ওইগুলা নিয়েও যদি একটু বিস্তারিত আলাপ করেন আরকি। হ্যাঁ এখানে একটা জিনিস আমি পর্যাপ্ত এখনো মনে করি না কারণ প্রাক প্রাথমিকের বাচ্চারা তো একেবারে ছোট প্রাক প্রাথমিক থেকে ক্লাস 3 পর্যন্ত আমাদের চাকমা ভাষায় বা হরফে পড়াশোনার একটা সুযোগ হয়েছে যদিও এখনো আমরা হয়তো 50% এখনো এগুতে পারিনি তবে এটি ধাপে ধাপে পুরো প্রাথমিক শিক্ষা পর্যন্ত নেওয়া উচিত কারণ একটি ভাষাকে টিকিয়ে রাখা এখানে আমি আগেও বলেছি আমার বিভিন্ন লেখায় যে শুধুমাত্র স্বগোত্রের মাধ্যমে পত্তরিতের মাধ্যমে একটি ভাষাকে টিকিয়ে রাখা বা ভাষার যে কি বলে বৈশিষ্ট্যকে বাঁচিয়ে রাখা বা ভাষার যে সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা এটা কিন্তু সম্ভব না তত্ত্বরীতির মধ্য দিয়ে সেখানে শিক্ষা ব্যবস্থার মধ্যে ভাষাকে এবং অক্ষরকে
হরফকে তাকে ইন করতে হবে, তাহলে কিন্তু একটি ভাষা টিকে থাকবে এবং এই ভাষা প্রতিনিয়ত উন্নতির পথে ধাবিত হবে। বাংলা কিন্তু আগের রবীন্দ্র যুগের বাংলা কিংবা শরৎচন্দ্রের বাংলা কিন্তু এখন অচল হয়ে গেছে, এখন সব আধুনিক হয়ে গেছে। এখন আগে সাধু ছিল, এখন সব চলতি রীতির মধ্যে আমরা বাংলা লিখছি। ঠিক অনুরূপভাবে বানানের ক্ষেত্রেও কিন্তু অনেক পরিবর্তন এসেছে। তো আশা করি চাকমা বা অন্যান্য জাতিসত্তা যারা মাতৃভাষায় পড়ছে 5টি ভাষায় বর্তমানে, তাদের মধ্যে এটা আমরা একটা সাবলীলতা আসবে এবং এখানে মনে হয় যে শুধু প্রাথমিক বিদ্যালয় একটি সাবজেক্ট আমি যদি আমার মাতৃভাষায় পড়তে পারি আপ টু এসএসসি পর্যন্ত, হাই স্কুল পর্যন্ত, তাহলে আমাদের ভাষার ক্ষেত্রে বা ভাষার যে কি বলে বিস্তৃতি বা সবাই অক্ষরের যে হরফের যে বিস্তৃতি আরো বাড়বে। কারণ আমি আধা আধি পড়বো, পরে আমার ওইটা আর কাজে লাগবে না, এটা হলে কিন্তু দায় ছাড়া একটা ঘোষের কাজ হয়ে যায়। আর একটা জিনিস এটা সরকারকে করতে হবে যে এই ভাষা এবং বর্ণমালা জানা মানুষদের বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। কারণ আমি শিখলাম, আমার প্রয়োগে প্রায়োগিক দিক থেকে কোনো কাজে আসলো না, আমি 5ম শ্রেণী পর্যন্ত আমার একটা সাবজেক্টে পড়লাম, পরে দেখা গেল যে আমার ব্যক্তি বিশেষে বা ব্যক্তিগত জীবনে বা চাকরি জীবনে বা চাকরি প্রাপ্তির ইয়েতে বা ব্যবসায়িক কাজে আমার এই অক্ষরটা কোনো কাজে আসছে না এবং আমার ভাষাটা কাজে আসছে না, তাহলে কিন্তু আমার জাতির মধ্যে নিজের ভাষা এবং বর্ণমালাটা কিন্তু অনেকটা কি বলে অবহেলার মধ্যে থাকবে। এখন আমি যদি এটা সরকারকে এই প্ল্যাটফর্মটা করে দিতে হবে, তখন কিন্তু ভাষা এবং বর্ণমালার গুরুত্ব আরো বাড়বে। এবং এখানে আমাদের যে একটা দেশের যে আমাদের দেশ ভাষার জন্য আন্দোলন করেছে এবং এখানে সবচেয়ে গৌরবের বিষয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হয়েছে, এই ইনস্টিটিউটের একটা প্রভাব কিংবা 21-এর চেতনার যে প্রভাব আমাদের জাতিসত্তার মধ্যে পড়েছে, আমি এটা মনে করি। যার কারণে আমি হয়তো ভাষার যে গুরুত্ব, আমার যে হরফের যে গুরুত্ব আমি বুঝতে পারছি এবং আমার আগামী প্রজন্ম এটা বুঝবে। সেক্ষেত্রে যে বললাম শুধু আধা দিন আরো একটু উচ্চ পর্যায়ে নেওয়া উচিত। আমার ভাষা এবং বর্ণমালার যে একটি সাবজেক্ট হওয়া দরকার, এই সাবজেক্টটা আপ টু এসএসসি পর্যন্ত নেওয়া উচিত। তাহলে কিন্তু একটা ভাষা এবং বর্ণমালা এটা একটা একটা কি বলে ভালো একটা সুযোগ পাবে আর কি ব্যবহার। না ঠিক আছে, তাহলে আমরা স্বীকার করছি বা আমরা মেনে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এখন যদি এইভাবে যদি আমরা যে ক্লাস 4, 5 বা এখন 3 পর্যন্ত দেখেছি বা 4 পর্যন্ত হয়েছে, কিন্তু ওইটাকে যদি আমরা হাই স্কুল বা মাধ্যমিক পর্যায় পর্যন্ত যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে হয়তো এই চর্চা বা এইটা আরো একটু বেগবান হবে বা আরো ভালো হবে। তো আমরা বিশ্বাস করি যে একদিন না একদিন সেই লক্ষ্য পূরণ হবে। পাশাপাশি আমাদের নিজেদের মধ্যেও বিশেষ করে স্ব জাতির চাকমা বলেন, মণিপুরী বলেন, মারমা বলেন, ত্রিপুরা বলেন, আমাদের নিজেদের মধ্যে ব্যবহারটাও সরকারের দিকটা তো থাকবেই, পাশাপাশি আমাদের নিজেদের ব্যবহারটাও যাতে যেন ব্যবহারিক পর্যায়ে আমরা যদি চেষ্টা করি অবশ্যই হবে। তাই না? তো এখানে ২ টা দিক আছে। হ্যাঁ, একটা দিক আছে গভর্নমেন্টের আর একটা দিক হচ্ছে নিজেদেরকে। তো এটা নিয়ে আমরা হয়তো আগামীতে আরো ডিটেইলস আলাপ করব। আজকের এই স্বল্প সময়ে আ বিস্তারিত আমি আলাপ করতে চাচ্ছি না। কারণ ওইটা মানে ভাষার এটা প্রয়োগ বা ওইটার সীমাবদ্ধতাও আছে। ওটা নিয়ে কথা বলা এখানে দাদা আমি একটা পয়েন্ট যোগ করি, সেটি আচ্ছা। হচ্ছে মানে শেষ করার আগে আর কি, সেটি হুম, হচ্ছে বাংলা ভাষার সাথে যদি আমি আমার ভাষার তুলনা করি, হুম, হ্যাঁ, বা আমার ক্যাপাসিটি তুলনা করি, তাহলে কিন্তু হবে না। কারণ আমার একটা জিনিস হলো আমি জনসংখ্যার দিক থেকে আমরা একেবারেই কম। তো আমার এই কমের মধ্যে কিন্তু আমার ভাষা এবং হরফকে আমি টিকিয়ে রাখতে পারবো না, যদি না সরকার সেগুলোকে পৃষ্ঠপোষকতা দান না করে। এখন বাংলা কিন্তু টিকে রয়েছে, তাদের একটা জনসংখ্যা বেশি ছিল, যে যেমন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, এখন তো স্বাধীন দেশের একটা রাষ্ট্রভাষা। তারপরে কিন্তু আমি তো তাদের যদি বলা হয় যে আমাদের কমিউনিটিকে রক্ষা করতে হবে, সরকার এই পৃষ্ঠপোষকতা দেবে না, তাহলে কিন্তু হবে না। কারণ ওই যে বললাম গুরুত্ব কিন্তু রাষ্ট্রকেই
সৃষ্টি করে দিতে হবে। তাহলে আমি আমার নিজের ভাষার প্রতি হয়তো আমি সচেতন, আমি রক্ষা করব, এটা আমার দায়বদ্ধ আছে। আমার ভাষাকে, আমার আইডেন্টিটিকে রক্ষা করার জন্য আমি একজন শিক্ষিত মানুষের আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু আমি দায়িত্বটা কতদূর পর্যন্ত আমি এটা রক্ষা করতে পারবো, যদি না সেটির গুরুত্ব আমি পাই। আমি হয়তো নিজের, ওই যে বললাম, আমি কথ্য রীতির মধ্যে আমি আমার ভাষায়, আপনি মণিপুরি ভাষায় কথা বলছেন পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, কিন্তু প্রায়োগিক দিক থেকে আমি শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি এই সুযোগটা না পাই, তাহলে কিন্তু এটা চর্চার মধ্যে বা দিন দিন এটা হয়তো হারিয়ে যাবে, শব্দগুলো হারিয়ে যাবে। অনুরূপ ভাবে বিগত 100 বছরে যদি বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরে যদি এটা শুরু করা হতো, তাহলে তো আজকে দেখতেন, আমরা হয়তো দেখতে পেতাম চাকমা ভাষা বা সাহিত্য অনেক দূর এগিয়েছে, মারমা বা ত্রিপুরা সাহিত্য অনেক দূর এগিয়েছে, বা মণিপুরী সাহিত্য আরো অনেক দূর এগিয়ে গেছে। তবে আমাদের একটা এখানে ভালো একটা চেষ্টা আছে, আমি সবসময় বলি, আমার ভাষা সাহিত্যকে রক্ষা করার জন্য আমাদের পূর্ব প্রজন্ম বা আমাদের আগের যে প্রজন্ম তারা অনেক কাজ করেছেন, আমরা করছি, এবং আগামীতে যারা করছে তারা অনেক, এবং এই প্রচেষ্টার মধ্যে কিন্তু চাকমা ভাষা এবং আজকে হরফ আধুনিক ডিভাইসে আমরা দেখতে পাই, আমরা ব্যবহার করার একটা সুযোগ পাচ্ছি, এবং আগামীতে এই সুযোগটা আমি মনে করি আরো বাড়বে। না, সেটাই। আ কারণ হচ্ছে আমি হয়তো এটা কি বেশি চাওয়া হয়ে যাবে কিনা জানি না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আ কারণ হচ্ছে এখন পর্যন্ত যদিও আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে আমরা 21 ফেব্রুয়ারিটাকে 21st ফেব্রুয়ারিটাকে আমরা পালন করতে যাচ্ছি বা সবাই সগর্বে এবং স মানে মানে আনন্দ চিত্তে আমরা পালন করছি। কিন্তু পাশাপাশি আপনি যেটা বলছেন যে বাংলাদেশের যে আদার যে ল্যাঙ্গুয়েজ গুলো, বাংলা ভাষার পাশাপাশি যে আদার যে ল্যাঙ্গুয়েজ গুলোকে সমানভাবে না হলেও একটা উন্নত বা মানসম্পন্ন পর্যায়ে নিয়ে আসার জন্য সরকারি পদক্ষেপ বা একটা কি বলে মানে ইনস্টিটিউশনাল যে প্রাতিষ্ঠানিক একটা উদ্যোগ যেটা দরকার, সেটা এখনো আমরা ওইভাবে পরিলক্ষিত হয়নি। ওইটাই দুঃখের বিষয়। আমি বিশ্বাস করি আগামীতে চাকমা ভাষা বা চাকমা ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট একটা না একটা ইউনিভার্সিটিতে চলে আসবে। কেন হবে না? তাই না? কারণ আপনার এখানে অবশ্যই। সংখ্যায় যদি আমরা কয়েক লাখ বা আমরা যদি বলি যে মণিপুরে কয়েক হাজার, কিন্তু ল্যাঙ্গুয়েজ হিসাবে তো এটা কম, ভালো কি না? মানে সারা কিন্তু বাংলাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া মানে ভারত এবং মায়ানমার ৩ টা দেশেই কি আছে এই অনেক। ভাষায় কথা বলে লোকজন আছে। তো তারাও সেইখান থেকে কিছু জানার, বোঝার, কারণ একটা ডিপার্টমেন্ট যদি হয় তাহলে তো এখান থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। যেমন বাংলাদেশে না হোক কিন্তু ইন্ডিয়াতে যেমন গারোদের একটা ডিপার্টমেন্ট হয়ে গেছে নেহুতে, নর্থ ইস্টার্ন ওই যে শিলংয়ে আরকি নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি। মণিপুরীদের অনেক আগেই হয়ে গেছে। তো যেভাবে হোক কারণ একটা আপনি যেটা বলছেন আরকি শুধু প্রাথমিক পর্যায়ে না বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে কি অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে না, টোটালি একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে একটা মানে একটা ডিপার্টমেন্ট না হোক অন্ততপক্ষে যেটা বাংলাদেশ স্টাডিজেরই একটা কি হিসাবে একটা সেল হিসাবে বা আলাদা একটা কি হিসাবে আসুক কি বলে কি বলে সূচিতে আসুক। তো আমরা সেটা আশা করতেই পারি, তাই না? তো যাই হোক অবশ্যই। আমি আজকে আর হয়তো কথা বাড়াবো না বা আমরা আর সময় নেব না। আজকে যারা শুনছেন এবং যারা কমেন্ট এবং প্রশ্ন করে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকেই ধন্যবাদ জানাই। এবং আগামীতে আপনারা আবারও আমাদের এই উদ্যোগে অংশগ্রহণ করবেন। পাশাপাশি যারা আমাদের চাকমা বা মণিপুরি বা মারমা, ত্রিপুরা বা বিভিন্ন ভাষাভাষী যারা লোকজন শুনছেন তাদেরকেও আমাদের বিনীত আকুল আবেদন যে আমাদের বাংলা ভাষার পাশাপাশি আমাদের নিজেদের যে ভাষাগুলা শুধু কথ্য ভাষা বা ওরাল লিটারেচার বা অরাচার হিসাবে না ব্যবহার করে আমরা যেহেতু মানে লিখিত রূপটা যেহেতু আছে সেটা কেউ হয়তো যার বর্ণমালাতে যে মণিপুরি বা মিতি লিপিতে বা চাকমা লিপিতে বা যে বর্ণ বড় যেমন মডিফাইড রোমান স্ক্রিপ্ট হয়তো ব্যবহার করেন বা বাংলা স্ক্রিপ্ট ব্যবহার করতে পারে বা যে বর্ণমালাতে লেখক না কেন সেটাকে আমরা মানে চর্চায় অব্যাহত রাখি। হ্যাঁ? এইটুকু আমরা আবেদন করতে পারি। তো শেষ আমরা মন্তব্য আরকি দাদার কাছে আমি জানতে চাচ্ছি বা যেতে চাচ্ছি যে আপনার শেষ মন্তব্য যারা আজকে শুনছেন। আমাদের মধ্যে কিন্তু অনেকে শুনছেন। আপনি দেখছেন কয়েকটা আ ভালো কমেন্ট আসছে আপনাদের সিলেট থেকে, আপনার হিল ট্র্যাক্স বা চিটাগাং অঞ্চল থেকে, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে, ইন্ডিয়া থেকে, তারপর হলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে। তো অনেকেই আসছেন। অনেকেই ভালো কমেন্ট করেছেন। আমি সময়ের স্বল্পতার কারণে সবার কমেন্ট গুলো হয়তো পড়া সম্ভব হয়ে ওঠেনি বা সম্ভব না।
তো হ্যাঁ, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো দাদার কাছ থেকে আমি আপনার শেষ মন্তব্যটা আমি শুনতে চাই আরকি, যে কনক্লুশন রিমার্কটা হ্যাঁ, শুনে এটা তারপরে আমরা আসলে শেষ করব। আমি আমি এই যে এই মাসটা আমাদের ফেব্রুয়ারির, এই মাসে তো আমাদের একটা আলাদা একটা চেতনা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সচেতন মানুষের সৃষ্টি হয়। এই মাসে আমরা ভাষার মাস হিসেবে সবসময় গণ্য করি এবং এই মাসে আমরা চেষ্টা করি আমাদের ভাষার যে গুরুত্ব বাড়ানোর জন্য এবং কিভাবে রক্ষা করতে হবে এই চিন্তা আমাদের মধ্যে থাকে। শুধু এই মাস না, আমাদের সারা বছরই করা উচিত। তবে আমি ধন্যবাদ দিব এই কারণে আপনাকে, এই যে প্ল্যাটফর্মটা আপনি করেছেন। আপনি অবশ্যই আমাদের মানে কি বলে, তার সাথে সরাসরি পরিচয় নাই, কিন্তু অনলাইনে যেভাবে হয়েছে, এই আমাদের যে বন্ধনটা হয়েছে এবং এই বন্ধনের কারণে আমরা হয়তো একটা ভিউ অ্যাক্সেস করতে পারছি এবং এই অ্যাক্সেস এর কারণে আমাদের চিন্তাগুলোর যে শেয়ার করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তো আমি মনে করি, আমি সবসময় স্বপ্ন দেখি আমার চাকমা ভাষা বলেন বা যেকোনো ভাষা বলেন বাংলাদেশে এখন তো ৫০টির নাম গেজেটভুক্ত হয়েছে, আইনভুক্ত হয়েছে। তো শুধু চাকমা বা ত্রিপুরা না বা মণিপুরি কিংবা গারো হাজং না, সকল মাতৃভাষায় আমাদের পড়ার একটা সুযোগ হোক। কারণ এ মাতৃভাষায় পড়ার সুযোগ হলে আমার মাতৃভাষার গুরুত্ব আমার মধ্যে আরো বাড়বে। এটি আমি সবসময় বলি এবং এ এবং আমাদের এই দেশের যে একটি ভাষার মর্যাদা দানকারী, নেতৃত্ব দানকারী দেশ হিসাবে আমাদের এই দাবি কিন্তু আমরা করতেই পারি। কারণ এই দাবিটা কিন্তু আমাদের এই পূর্ব আমাদের আ অগ্রজ ব্যক্তিরাই আমাদের ভাষার প্রতি সম্মান জানানো এবং ভাষাকে রক্ষা করার যে দায়িত্ববোধ আমাদেরকে শিখিয়েছেন ১৯৫২ সাল থেকে শুরু করে। কাজেই আমরা মনে করি আমাদের এই দেশে কোনো এক সময় হয়তো আমরা সকল ভাষায় যে মর্যাদা এবং শিক্ষার যে সুযোগ আমরা সবাই পাবো, আমি এই আশাবাদ রাখি এবং আজকের যে আলোচনা যারা শুনেছেন বা পরবর্তীতে দেখবেন আমাদের রেকর্ডে, সবাই প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তার সাথে অবশ্যই আপনাকে, কারণ আপনি না হলে আমাদের এই কথা বলাটা আসলে হয়ে উঠতো না। তো ঠিক আছে দাদা, এভাবে আমি শেষ করি। আ অনেক, অনেক ধন্যবাদ। না, আমাদের এই মানে ইচ্ছা তো আছে, অনেকেরই আছে। হয়তো সময়ের স্বল্পতা বা বিভিন্ন ধরনের আনুষঙ্গিক আ আ কারণে হোক বা বিভিন্ন কারণেই হয়তো হয়ে ওঠে না। কারণ আমার যেটা মানে সেটা আমার না, মানে অনেকেরই এই প্রসঙ্গ নিয়ে আলাপ পরিচিত, যেটা হয় কি, ওই যে আ ওই মানে এইভাবে কিভাবে কি করা যায়? হয়তো বিভিন্ন এলাকায় যার এলাকায় হয়তো ওইটা নিয়ে কাজ করছে। কিন্তু জাতীয় লেভেলে মানে গভর্নমেন্টের থেকে বা এনজিও লেভেলে অনেক কাজ হচ্ছে সেটা জানি। কিন্তু আমরা যেটা বলি যে আ সিভিল সোসাইটি বা বিভিন্ন যে এনজিও বা সরকারি প্রতিষ্ঠান ছাড়াও যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, বা যেমন ধরেন আমাদের হিল রাইটার্স ইউনিয়ন, হিল ট্রাক্স রাইটার্স ইউনিয়ন, এই ধরনের যেমন আপনার জাক, ঠিক আছে? তো এই হ্যাঁ, যে সংগঠনগুলো আছে, এদের নিজেদের মধ্যে বাংলাদেশ মণিপুরীদের যেমন মণিপুরী বাংলাদেশ মণিপুর সাহিত্য সংসদ, বা গারোদের যেমন গারো লেখক সংঘ, এই ধরনের অনেক আছে, বা ময়মনসিংহ নেত্রকোনাতে আরো অনেক হাজংদের আছে, হাজং উন্নয়ন পরিষদ, বা ওই ধরনের যে আমাদের যে পাবলিক বা আমরা যেটা বলি যে কমিউনিটি অর্গানাইজেশন গুলোর মধ্যে যদি এক ধরনের আ কি বলবো, যে একটা প্ল্যাটফর্ম, সম্মিলিত প্ল্যাটফর্ম যদি গড়ে তুলতে পারি আগামীতে, হয়তো আরো আ গভর্নমেন্টকে মানে পাশাপাশি গভর্নমেন্টকেও যদি আমরা বলতে পারি এককভাবে না বলে, মানে সামষ্টিক আমরা যেটা বলি যে সামষ্টিক একটা আ থেকে যদি আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি কথা বলি, ওটা মনে হয় আরো ফলবান হবে, বেগবান হবে। এনজিওরা বললে হয়তো ওটা এনজিও দৃষ্টিতেই দেখে অনেকেই। তো আমরা যদি নিজেদের মধ্য থেকে যে এই আলাপ আলোচনাটা শুরু করি, তো এর জন্য আমার এই ছোট্ট আয়োজন। হয়তো আমার কথা বলা বা কিতে অনেক কি নেই, মানে এই অভ্যাসটা নেই, কারণ দেশের বাইরে যেহেতু অনেকদিন আছি। তারপরে যা হয় একাডেমিক লেভেলে বা আমি যখন চাকরি করতাম বাংলাদেশে, সেখানে থাকলে যেটা হয় প্রত্যেকদিন নিরন্তর আমরা ওইটা নিয়ে কথা বলি। কিন্তু এখানে বিদেশ বিভূঁইয়েছি, কাজ করি একরকম, তারপরে কথা বলি এক ভাষায়, তারপরে আলোচনা করি আরেক ভাষায়। এর মধ্যে থেকে এইভাবে ফরমাল আলোচনাটা খুব বেশি হয়ে ওঠে না, বা করার সুযোগও হয়নি। হয়ে মানে হয় না আরকি। তো সে কারণে আমাদের কথাবার্তায় বা বিভিন্ন ধরনের মানে
কিছুটা অস্পষ্টতা বা কিছুটা জড়তা কিছুটা কি থাকতেই পারে। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেটা দাদা যেটা বলছেন যে অবশ্যই আমাদের এই তৎপরতা চালিয়ে যেতে হবে। সেটা আমি করি বা যেই করি বিভিন্ন মাধ্যম থেকে। আমি আজকে খুব মানে আনন্দ লাগছে যে আমরা চিটাগাং হিলট্রেক্সে আমি অনেক অনলাইন অনুষ্ঠানগুলো আমি দেখি। এখন যেটা ভালো হলো যে এই কোভিডের কারণে অনেকে অনলাইনে জুমেই হোক অথবা স্ট্রিমইয়ার্ডেই হোক বা বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে চলে আসছি। যেখান থেকে আমরা ভাষা বুঝি বা না বুঝি এই যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ? বা দেখার সুযোগ অবশ্যই। হচ্ছে। শুধু মণিপুরি বা চাকমা না, আরো বিভিন্ন ভাষার। তো ওইগুলো যাতে অব্যাহত থাকুক এই কামনা করি। আর আজকের এই আয়োজনে আপনাকে পেয়ে আমরাও গর্বিত। আমি এটা করেছি হলো প্রান্তিক কথা এবং মণিপুরি মিরর ২ টা পেজই। তো এই আমাদের এই আলোচনাটা YouTube এও সংরক্ষিত থাকবে। তো ওইটা আমি সবার সাথে আবার শেয়ার করব। আপনারা আজকে যারা শুনছেন, আগামীতে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ দাদা। নমস্কার। দাদা ধন্যবাদ আপনাকে। শুভরাত্রি।